চলো স্টার্ট করি। আচ্ছা, হোমওয়ার্কের খবর কি? না, আজকে কিছুই ছিল না। আগের দিন 2-4টা প্রবলেম দিয়েছিলাম করতে, না কোনো প্রবলেম ছিল না। আচ্ছা, আইডিক তো স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। একটা ক্লাস হয়েছে আইডিকের, না? চলো আইডিক ডে 2 হেডিং করো। আজকে কিছু প্রবলেম ডিসকাশন হবে। আচ্ছা, আইডিকের প্রথম ক্লাস যারা যারা মিস করেছো, কারা কারা মিস করেছো প্রথম ক্লাস তুমি? আর কেন ত্রিশঙ্ক কোথায় ছিলে? বাড়িতে ঘুমোচ্ছিল। তুমি ঘুমোচ্ছিলে? তুমি ঘুমোচ্ছিলে? তুমি বাইরে ছিলে। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা আছে ওখানে রেকর্ডিং অপশনে, হ্যাঁ ওখানে গিয়ে দেখে নিও। দেখেছো ত্রিশঙ্ক, তুমি দেখেছো? বুঝে গেছি, যা বলে বুঝে গেছি। দেখি টিচারকে একদম না বলা মুশকিল, ওই জন্য বলেছে যে নেক্সট দিন দেখে এসো, নেক্সট দিন দেখে এসো। আচ্ছা, নেক্সট দিন আমাদের এক্সাম। এই নেক্সট দিন কিন্তু এক্সাম আছে, যারা জানো না জেনে নাও, নেক্সট দিন এক্সাম আছে। আচ্ছা চলো স্টার্ট করি। আচ্ছা, আগের দিন আমরা শেষ করেছিলাম, এই আর কথা না দেওয়াঙ্ক, আগের দিন আমরা শেষ করেছিলাম নরমালিটি, মোলারিটি নিয়ে। বলেছিলাম তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা দেখে নিজেরা একটু পড়ে এসো প্রবলেম গুলো। আজকে আমরা ওর কিছু কিছু প্রবলেম আগে ডিসকাস করব, তারপরে নতুন পড়ায়। ধরো এই জাতীয় প্রবলেম, একটা প্রবলেম লেখা আছে, কোশ্চেনের নাম্বারটা ম্যাটার করে না, তুমি খাতায় কিন্তু এগুলো তুলে তুলে পড়বে। এমসিকিউ তোলার দরকার নেই, কিন্তু যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন আমি চাই সব খাতায় তোলা থাকবে। এই প্রশ্নটা কি করে সলভ করব সেটা আমরা দেখবো এখন। এই ধরনের প্রশ্ন কি করে সলভ করে দেখো। প্রশ্নটা স্টার্ট দিলাম, খুব ইম্পর্টেন্ট আসে, পড়ি প্রশ্নটাকে। দেখো বলছে 250 সিসি n/10, n/10 মানে জানো নরমালিটি, বাই 10 মানে 0.1 নরমাল। যদি n/10 লেখা থাকে এর মানে বুঝতে হবে তোমার দ্রবণটা 0.1 নরমাল বানাতে বলছে। এই দ্রবণ কিভাবে প্রস্তুত করবে, কিভাবে মানে জানতে চাইছি যে ডাইক্রোমেটের কত গ্রাম লাগবে, এই জাতীয় প্রশ্ন কিভাবে প্রস্তুত করবে। সরাসরি নরমালিটির ফর্মুলা দিয়ে অঙ্কটা করা যেতে পারে, বা বুঝে বুঝেও করা যেতে পারে, যেটা সুবিধা হবে আমরা করব। নরমালিটির একদম সরাসরি ফর্মুলা আগের দিনই বললাম, কি লিখেছিলাম বলো তো? আমরা লিখেছিলাম নরমালিটি সমান, বলো ফর্মুলা কি ছিল? নরমালিটি সমান ছিল W ইনটু 1000 বাই E ইনটু। এবারে কি কি সাপ্লাই করা আছে কি কি নেই দেখাই। বলে দিয়েছি 250 সিসি বানাতে হবে, তার মানে ভি সাপ্লাই করা, আমরা ভি এর জায়গায় বসাবো 250। অঙ্ক অর্ধেক আমি করব, অর্ধেক বাড়িতে তোমরা করবে। আর কিভাবে প্রস্তুত করবে মানে আসলে ডব্লিউ চাইছি, কিভাবে প্রস্তুত মানে কত গ্রাম নিতে হবে। তো ডব্লিউটা আননোন থাকবে, কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম। নরমালিটি বলা আছে n/10 মানে কত বসাবো 0.1, তাহলে n/10 এর জায়গায় তোমরা বসাবে 0.1। এখন একটাই আননোন ডেটা ই, ই মানে তুল্যাঙ্ক ভার, ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার বের করতে হবে। বোঝা গেছে? এবার হ্যাঁ, ডাইক্রোমেটের তুল্যাঙ্ক ভার আবার এক এক মিডিয়ামে এক এক রকম হয়। যদি কোনো মিডিয়াম উল্লেখ না থাকে আমরা ধরে নিই এটা অ্যাসিড মিডিয়াম। মনে করাই অ্যাসিড মিডিয়ামে তোমরা ইকুয়েশনটা লিখতে পারো চাইলে K2Cr2O7 অ্যাসিড মিডিয়ামে ক্রোমিয়াম 3+ এ যায়। এটা 11 এর প্রথম চ্যাপ্টারে বলা ছিল, অ্যাসিড মিডিয়ামে ডাইক্রোমেটরা ক্রোমিয়াম 3+ এ যায়। এরা তো জারক পদার্থ, জারক পদার্থের তুল্যাঙ্ক ভার বের করার আবার আলাদা নিয়ম আছে। আমি লিখি তুল্যাঙ্ক ভার এদের কি করে বের করে দেখো। এদের তুল্যাঙ্ক ভার মানে আণবিক ওজন বাই গৃহীত বা বর্জিত ইলেকট্রনের সংখ্যা, সেটা এই ইকুয়েশন দিয়ে ডিসাইড হয়। যেমন ডাইক্রোমেটে ক্রোমিয়াম দেখবে +6 জারণ অবস্থায় আছে, এটা আমরা পড়েছিলাম, চাইলে এখনো বের করা যায়, হিসেব করে বের করে ফেলি। বলতো পটাশিয়াম কত করে হয় +1 করে, তাহলে দুটো পটাশিয়াম মনে মনে +2। অক্সিজেন হয় -2 করে, 7টা অক্সিজেন মানে -14। এবার ডানে বাই হিসেব করো,
একটা ক্রোমিয়াম +6 দাঁড়াবে। এবারে বুঝি +6 থেকে যদি +3 তে যায় পরিবর্তন কত? 3। একটা ক্রোমিয়ামের জন্য 3। এখানে ক্রোমিয়াম তো একটা নেই, দুটো আছে। দুটোর মোট পরিবর্তন 6। তাই এর তুল্যাঙ্ক ভার আণবিক ওজনকে 6 দিয়ে ভাগ করলে তবেই বেরোবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার আমরা ডাইক্রোমেটের আণবিক ওজন এখানে সবার ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে বের করতে পারবো। এটা তোমাদের জন্য বাড়িতে কাজ রেখে দিলাম। পটাশিয়ামটা জানা আছে, পটাশিয়াম কত? যদি খুব অসুবিধা হয় পর্যায় সারণী আছে, বই খুলবে, পর্যায় সারণীতে দেখবে পটাশিয়ামের উপরে কত লেখা, নিচে দেখবে 19 থাকে, পটাশিয়ামের উপরে কত লেখা থাকে? না না না, 39। পটাশিয়ামের ভর 39। একই রকম ক্রোমিয়ামের ভর, অক্সিজেনের ভর, এদের সবারটা দেখে দেখে এদের আণবিক ওজন বের করবে। আণবিক ওজনকে 6 দিয়ে ভাগ করব, তুল্যাঙ্ক ভার, সেই মানটা এখানে বসালে W বেরোবে। অঙ্কটা পারা যাবে কি? যদি পারা যায় তবে ছাড়বো। ছাড়ি? কনফিডেন্স আছে সবার? ছাড়লাম। পরের প্রশ্নে আসি। পরের প্রশ্নটা একটু ডিফারেন্ট প্রশ্ন বলতে, আমি আগের দিন তোমাদেরকে মোলারিটি, নরমালিটি, মোলালিটি, ওই মোলালিটির অঙ্কগুলো করার ক্ষেত্রে, আচ্ছা অঙ্কটা আগে পড়ি তারপর আসি। এখানে বলা 1.86 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট। বলতো 1.86 এটা কি ডেটা দেয়া? ঘনত্ব। আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট বলা মানে H2SO4 এর ঘনত্ব বলা আছে। তার মানে আমি তোমাদেরকে আসলে D এর মান দিয়ে দিয়েছি। D মানে 1.84 গ্রাম পার সিসি। লিখে নাও, D এর মান সাপ্লাই করা আছে। এবার আর কি দিয়েছি দেখো, H2SO4 দ্রবণটা নাকি 98% পিও। 98% মানেটা দিয়ে অঙ্কটা স্টার্ট করব। আবার বাকি লাইনগুলো পড়ি। এরূপ একটি নমুনা থেকে 500 ml n/10 H2SO4 দ্রবণ কিভাবে প্রস্তুত করবে? এই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক। এই অঙ্কটা কঠিন অঙ্ক। অঙ্কটাকে দুভাবে করা যায়। একটা সহজ করে করা যেতে পারে, আরেকটা কঠিন করে করা যেতে পারে। আমি আগে সহজটা বোঝাই। আমি এই যে দুটো ডেটা সাপ্লাই করেছি, এক তো H2SO4 98% আর এর ডেনসিটি 1.86, এই দুটো ডেটার সাহায্যে আমি এই H2SO4 দ্রবণের মোলারিটি, নরমালিটি দুটোই বের করতে পারি। মানে আমার বক্তব্য, বাজারে কেউ যদি গাঢ় H2SO4 দোকানদারের কাছ থেকে কিনে, মনে করো তুমি ল্যাবে গেলে, যারা কেমিক্যালস বিক্রি করে তাদেরকে বলে দাদা H2SO4 আমাকে দিন, আমি কিনবো। সে তোমায় যে H2SO4 দেবে সেটা গাঢ় H2SO4, বুঝে নিও কথা। সেটা কি H2SO4? গাঢ়। আমি সেই গাঢ়টার সাহায্যে এই লঘু দ্রবণটাকে বানাবো। তো নিশ্চয়ই ডাইলুট করে করে বানাবো। ডাইলুট মানে জল যোগ করে বানাবো। ওই হিসেবটা চাই। যে গাঢ় কত এমএল এর সাথে কি পরিমাণ মেশালে, জল মেশালে এই দ্রবণটা তৈরি হবে। বোঝা গেল? এবার একটা ইনফরমেশন দিই, গাঢ় H2SO4 দোকানদার যেটা বিক্রি করে সেটা সব সময়ের জন্য থাকে 36 নরমাল। এটা যদি কেউ মুখস্থ করে রাখতে পারে তাহলে এই দুটো ডেটার সাহায্যে অঙ্ক করার প্রয়োজন পড়বে না, কারণ 36 নরমাল হিসেব কষলে আসবেই আসবে। সেটা আমি তোমাদেরকে করে দেখাবো 36 নরমাল আসে কি আসে না। তাহলে আপাতত একটু মুখস্থ রাখি, গাঢ় H2SO4 কত নরমাল? 36 নরমাল। এবার তুমি যদি বলো স্যার এটা যদি মুখস্থ না থাকে, না থাকলে কষ্ট আছে, না থাকলে এই ডেটা আর এই ডেটার সাহায্যে এটা তোমায় বের করতে হবে। সেটা আমি তোমাদেরকে বের করা শেখাবো, একটু পরে আসি ওটা। আপাতত 36 নরমাল ধরে নিলাম, ধরে অঙ্কটা করি। দেখবে চ্যাপ্টার 1 এ আমরা একটা ফর্মুলা লিখেছিলাম, সেই ফর্মুলাটা আমি আজকেও আরেকবার অ্যাপ্লাই করব। V1S1 = V2S2। মনে আছে ফর্মুলাটা? এই ফর্মুলাটার তাৎপর্য কি? V মানে ডাইলিউশনের আগে আয়তন, এস মানে ডাইলিউশনের আগে মাত্রা। সোজা কথা এটাকে বলে মিলি তুল্যাঙ্ক, এটাকে বলে মিলি তুল্যাঙ্ক। আজকে আরেকবার আলোচনা করা যাবে। আপাতত এই ডাইলিউশনের যত অঙ্ক সবই আমরা V1S1 = V2S2 দিয়ে করব। আমি এক্সাম্পলে আসি। ধরে নিলাম এই যে গাঢ় অ্যাসিড, এই অ্যাসিডটা x ml নিতে হবে। নিয়ম হচ্ছে গাঢ় অ্যাসিডটা খানিকটা নেব, বাকিটা জল মেশাবো যাতে কিনা দ্রবণটা 500 ml হয়। ওই কত ml এটা নিতে হবে সেটাই তোমার বের করতে হবে। তো যেটা বের করতে হবে ধরে নিলাম x ml। তাহলে আয়তনটা ধরে নিলাম x ml আর গাঢ় মাত্রা ছিল 36। তাহলে V1S1 এর জায়গায় দেখো কি বসালাম। বুঝিনি? V1 মানে আয়তন, ডাইলিউশনের আগে সেটা ধরে নিয়েছি x ml গাঢ় H2SO4 নিতে হবে। আর তার মাত্রা কত ছিল? গাঢ় 36, 36। এবার ডানে যাও। তোমায় বানাতে বলা হয়েছে কত নরমাল দ্রবণ? n/10। n/10 এর মানে তো বলেই দিয়েছি। n/10 মানে 0.1। আর ওর আয়তন কত দেখেছো?
500, তাহলে তুমি V2 জায়গায় বসাবে 500 আর এর জায়গায় বসাবে 0.1। তার মানে V1S1 V2S2 এই হচ্ছে নিয়ম। ডাইলিউশনের আগে আয়তন ইনটু মাত্রা করো, ডাইলিউশনের পরে আয়তন ইনটু মাত্রা করো, এই দুটোকে সমান করব, এখান থেকে V যা বেরোবে সেটাই অ্যান্সার। বোঝা গেছে? তাহলে অঙ্কটা এক লাইনে কখন হবে? যদি তুমি জানো যে হ্যাঁ Γ/4 36 নরমাল। এবার যদি এটা না জানি দেন না জানলে কষ্ট আছে। এবার কষ্ট করি। চলো এই পেজটা সরাবো, অঙ্কটা পারা যাবে। এখান থেকে তো সমাধান করলে সহজেই x বেরোবে। আচ্ছা অঙ্কটা করে নিই একটু। x কত বেরোয় একটু দেখি। চলো করো। 50/36 মানে অ্যাপ্রক্স 1 পয়েন্ট সামথিং। তাহলে ভাবো মাত্র এটা 1 পয়েন্ট সামথিং ml নেব, বাকিটা জল যোগ করব, 500 করতে গেলে বাকিটা যত জল লাগবে। মাথায় ঢুকেছে? যদি এটা আমি ধরে নিলাম এটা 1.2 বেরোলো সাপোজ 1.38, তাহলে 1.4 ধরি, 1.38 কে 1.4 ধরলাম। এর মানে Γ/4 যেটা বাজার থেকে তুমি কিনেছো সেটা মাত্র 1.4 ml নেব, বাকিটা জল মেশাবো যাতে কিনা 500 হয়। বলো তো বাকিটা তাহলে কত জল মেশাতে হবে? 500 থেকে 1.4 কে বাদ দিব। বাদ দিলে কত হয়? 498.6। তার মানে বাকিটা 498.6 জল এর সাথে মেশাও, টোটাল আয়তন 500 হবে, তবে কিনা দ্রবণটা নরমালিটি 36 এর জায়গায় 0.1 হয়ে যাবে। তাহলে 36 নরমালটা ধরে নিয়ে অঙ্কটা করলে সোজা হবে। এবার 36 নরমালটা বের করাটা কঠিন, বের করাটা শেখাই তোমাদেরকে যে কি করে বের করে। প্রথমে আমি একটা অন্য পেজ নিয়ে বোঝাই। আমাদের কাছে ডেটা আছে দুটো। এক, H2SO4 টা নাকি 98%, যার গাঢ়ত্ব বলা আছে বা ডেনসিটি বলা আছে 1.84 গ্রাম পার সিসি। তোমরা 98% কথাটা মানে বোঝো। বলতো 98% এর কথার অর্থ কি? 100 গ্রাম সলিউশনে H2SO4 আছে 98 গ্রাম। বুঝলাম? পার্সেন্টেজ মানেই তাই। 100 তে কত আছে? তার মানে যদি H2SO4 আমরা 100 গ্রাম নিতাম দ্রবণ, 100 গ্রাম সলিউশন যদি নিতাম, তাতে H2SO4 আছে 98 গ্রাম। মানে বুঝলে? আমি কিন্তু পার্সেন্টেজের মানেটা ভাষায় লিখে দিলাম। এই 98% দ্রবণ এর পরিষ্কার মানেটা কি? যে 100 গ্রাম দ্রবণে H2SO4 আছে 98 গ্রাম। এবার আমায় বলো, এই গ্রামকে আমরা যদি মোলারিটি করতে চাই বা নরমালিটি যাই করি, আমি আগে মোলারিটি শেখাই। যদি মোলারিটি করতে চাই, গ্রামকে কিন্তু রাখা যাবে না। কেন? কারণ মোলারিটির সংজ্ঞায় বলা ছিল 1000 ml দ্রবণে কত থাকে। তোমরা বলতে পারো এই গ্রামকে ml করার উপায় কি? ডেনসিটি দিয়ে কি করা? আমরা এই ফর্মুলাটা সবাই জানি, D = m/v, জানি না? এখান থেকে বলো তো আয়তন ইকুয়ালস টু কি লিখবো? m/v। তার মানে v মানে হচ্ছে m/d, অর্থাৎ মাসকে যদি ডেনসিটি দিয়ে ভাগ করি তবে গিয়ে আয়তন বেরোয়। এই কাজটাই আমরা করব। 100 কে আমি ভাগ করব 1.84 দিয়ে, তবে গিয়ে এটা আর গ্রাম থাকবে না, এটা হয়ে যাবে ml। দেখো বুঝলে কি? তাহলে দেখো শুরু করেছি 98% দিয়ে, সেখান থেকে প্রথমে 100 গ্রামে আছে 98 গ্রাম, তাহলে 100 গ্রামটাকে ml করলাম। ক্যালকুলেটর আছে? 100 কে 1.8 দিয়ে ভাগ করি, করো ভাগ করো। 1.84 ঠিক, ভাগ করো। 54 পয়েন্ট। তাহলে ও বললো এটা 54 পয়েন্ট কত? 347। 54.3447 এত ml, এত ml এ H2SO4 আছে 98 গ্রাম। টাকা গ্রাম দিয়ে কি মোলারিটি করা যাবে না মোল করতে হবে? মোল করতে হবে। 1 মোল। বা আমি যদি ডিরেক্ট নরমালিটি করতে চাই তাহলে মোল করব না, গ্রাম তুল্যাঙ্ক করব। তুল্যাঙ্ক ভাগ দিয়ে ভাগ করব। H2SO4 এর তুল্যাঙ্ক ভার কত? 49। তাহলে একটা কাজ করি, এই 98 কে 49 দিয়ে এখানেই ভাগ করি, তাহলে এটা আর গ্রাম থাকবে না, এটা হয়ে যাবে গ্রাম তুল্যাঙ্ক। আজকে আবার বলবো এই কথাগুলো। তাহলে 98/49 আসলে এত ডিটেইলস এখানে বলা মুশকিল কেন? তাহলে অনেক সময় যাবে। আমরা চ্যাপ্টার 1 এ পড়িয়েছিলাম তো, ওইজন্য একটু স্কিপ করলাম। তোমরা গ্রাম তুল্যাঙ্ক জানো কি জিনিস? 98/49 কত হয়? 2। হ্যাঁ, 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 এসো, এসো। এটা বেরোলো 2 গ্রাম তুল্যাঙ্ক। এবার তাকাও, 54.347 এ আছে 2 গ্রাম তুল্যাঙ্ক। নরমালিটি করতে গেলে ঐকিক নিয়মে করো। 1 ml এ থাকবে কত?
1000 ml এ থাকবে কত? তাহলে তোমার দাঁড়াচ্ছে 2/54.347 ইনটু 1000, এটাই বেরোবে দ্রবণটার নরমালিটি। এটা করে দেখি তো 36 আসে না আসে না। যদি 36 আসে তাহলে ভাববো ডেটা ঠিকঠাক দেয়া আছে। 36 না আসলে ভাববো ভুল দেয়া আছে। আইডিয়াল হলে 36ই আসবে যদি আইডিয়াল ডেটা দেয়া থাকে তো। ভেরি গুড। আমি 36ই ধরবো তাহলে। যদি 36.8 মানে 37 ধরা উচিত, ঠিক আছে। আমি তাই দিচ্ছি, চলো 36.8 নরমাল। ব্যাস, মাথায় ঢুকছে কি করে নরমালিটি বের করে। এই অঙ্কটা তোমাদেরকে 100% শিখতেই হবে যেভাবে আমি শেখালাম। তাহলে এই চ্যাপ্টারে তোমার অনেক কনসেপ্ট এমনি ক্লিয়ার হয়ে যাবে। আমি অঙ্কটা আবার বলবো শুরু কিভাবে করলাম। তাকাও, সবার তোলা শেষ খাতা অ্যাটলিস্ট। আমি আরেকটা পেজে দেখাই। প্রথমে আমার H2SO4 ছিল 98%। তোমরা আরেকবার বলবে, সবাই বলবে 98% কথাটার অর্থ কি? 100 গ্রাম দ্রবণে H2SO4 আছে 98 গ্রাম। দ্বিতীয় কাজ কি? গ্রামটাকে কি করব? এমএল। গ্রামকে এমএল করার উপায় ডেনসিটি দিয়ে ভাগ। আর ওইদিকে যেটা 98 গ্রাম ছিল, নরমালিটি করতে গেলে ওকে গ্রাম তুল্যাঙ্কে নিয়ে যাব। গ্রাম তুল্যাঙ্কে নিয়ে যাওয়ার উপায় ও তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ। H2SO4 তুল্যাঙ্ক ভার ছিল 49। আচ্ছা, যদি মোলারিটি করতে চাইতাম তাহলে কত দিয়ে ভাগ করতাম? 98 দিয়েই ভাগ করতাম। কারণ মোলারিটি করতে গেলে আণবিক ওজন দিয়ে ভাগ করে, আর তুল্যাঙ্ক ভার করতে গেলে নরমালিটি করতে গেলে তুল্যাঙ্ক ভার। তাহলে যখন এপাশে এমএল করলাম দেখলাম 54 এসছে। 54 এ আছে 2 গ্রাম তুল্যাঙ্ক। একে কত, 1000 এ কত, এটাই হচ্ছে ওর নরমালিটি। আশা করি অঙ্কটা নেক্সট টাইম পারা যাবে। নেক্সট পেজে আসি। দেখো নেক্সট কি বলছি। একটা পাত্রে 5% NaOH দ্রবণ আছে। পার্সেন্টের মানে তো বুঝিয়ে দিয়েছি। পার্সেন্টেজ মানে কি? 5% NaOH দ্রবণ আছে। ওই দ্রবণ থেকে 500 ml 1 নরমাল NaOH কিভাবে প্রস্তুত করবে? তার মানে আমাদের টার্গেট 500 ml বানাবো, দ্রবণটার নরমালিটি হবে 1। এইরকম যখনই করে ডাইলিউশনের গল্প, আমরা কোন ফর্মুলা যেন অ্যাপ্লাই করলাম আজকে ডাইলিউশন করার ক্ষেত্রে? V1S1 = V2S2। তার আগে এই 5% এই কথার অর্থ বলতে পারি? আমি তোমাদের পার্সেন্টেজ কি তার অর্থ শিখিয়েছিলাম। 100 তে আছে কত, ঠিক না? আমাদের কাজ, যেহেতু এই অঙ্কটা নরমালিটিতে দেয়া এই ডেটাটা, এই পার্সেন্টেজটাকে এবার নরমালিটিতে কনভার্ট করব। লিখে লিখে করব। আচ্ছা, আরেকটা কথা বলি। এখানে কি কোথাও ডেনসিটি বলা আছে? নেই। ডেনসিটি বলা না থাকলে কিছু নিজে নিজে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। যেমন আগেরবার আমি 98% দেখে আমি বলেছিলাম 100 গ্রামে আছে 98 গ্রাম, ঠিক না? আসলে কি জানো, পার্সেন্টেজ যেখানে দেয়া থাকে এক্সামিনারদের উচিত তার ব্র্যাকেটে মেনশন করা এটা W/W নাকি W/V নাকি V/V। দেখবে আমরা প্রথম চ্যাপ্টারে এগুলো বলেছিলাম পার্সেন্টেজ তিন রকমের হয়। যদি ওরা পার্সেন্টেজের ব্র্যাকেটে কোনো কিছু না মেনশন করে তাহলে তোমাকে বুঝে নিতে হবে কি হতে পারে। যদি এই ডেটার মধ্যে কোথাও ডেনসিটি থাকতো তাহলে আমি এটা ধরতাম, কারণ ওরা চায় ডেনসিটি মানে গ্রামে গ্রামে দিয়েছি তুমি তাকে এমএল এ কনভার্ট করো। কিন্তু আমি কি কোথাও ডেনসিটি দিয়েছি? তাহলে বুঝে নিতে হবে যে এটা W/V দেয়া। কারণ NaOH এর পরিমাণ তো ওজনে আসবে, আমরা এটা অ্যাকচুয়ালি W/V তে সাপ্লাই করছি। এগুলো কিন্তু নিজেকে বুঝে বুঝে লিখতে হবে যে কি দেয়া থাকতে পারে। আমি 5% দেখে বলতো ভাষায় কি লিখবো এবারে? 5% দ্রবণ মানে কি? 100 ml দ্রবণে NaOH আছে 5 গ্রাম। বুঝে গেছি? তাহলে লাইনটা ভাষায় লেখো সবাই। 100 ml দ্রবণে NaOH আছে 5 গ্রাম। 100 ml সলিউশনে NaOH আছে 5 গ্রাম। অনলাইন তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু বলবে আমাকে। প্রথম লাইন ক্লিয়ার সবার? 100 ml দ্রবণে NaOH আছে কত গ্রাম? 5 গ্রাম। এবার তাকাও। আমার টার্গেট যেহেতু নরমালিটিতে কনভার্ট করা, তাহলে দুটো কাজ। এই 100টা 100 থাকবে না, 1000 হবে। ভালো করে বুঝে নাও, নরমালিটি মানেই এই 100টা কত হবে? 1000। আর এই গ্রামটা গ্রাম থাকবে না, এটা হবে গ্রাম তুল্যাঙ্ক। তাহলে এটা মুখে মুখে হয়ে যায়। 100 তে যদি 5 থাকে, মুখে মুখে বলো 1000 এ কত থাকবে? 50। তার মানে 1000 ml দ্রবণে NaOH আছে 50 গ্রাম। এবার এই 50 গ্রামটাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব। NaOH এর তুল্যাঙ্ক ভার কত? NaOH এর ফর্মুলা দেখি। NaOH এর ফর্মুলা
এটা তো ঐশমূলক একটাই আছে, তার মানে ওর আণবিক ওজন তুল্যাঙ্ক ভার একই কথা। আগের দিন ক্ষারের তুল্যাঙ্ক ভার বের করা শিখিয়েছিলাম, যে ক্ষারের ক্ষেত্রে আণবিক ওজনকে ওইচের সংখ্যা দিয়ে ভাগ করলে তুল্যাঙ্ক ভার বের হয়। ওর তো ওইচ একটাই আছে, তাই তুল্যাঙ্ক ভার ওর, আণবিক ওজন যা তাই। কত? 40। এই 50 কে যদি আমরা 40 দিয়ে ভাগ করি তখন এটা হয়ে যাবে গ্রাম তুল্যাঙ্ক। তার মানে 1000 ml এত গ্রাম তুল্যাঙ্ক আছে, মানে এটাই ওই দ্রবণের নরমালিটি। এই সংখ্যাটা কত আসবে? 5/4 মানে কত হয়? 1.25। এটা ওই দ্রবণের নরমালিটি। মাথায় কি ঢুকলো? শিওর একদম? এবার তাকাও, আমি যে গাঢ় দ্রবণটা দিলাম সেই দ্রবণের নরমালিটি কত বেরোলো? 1.25। এই দ্রবণটার সাহায্যে তোমাদেরকে করতে বলেছি 500 ml, যার মাত্রা হবে 1 নরমাল। এবার বলো নেক্সট ফর্মুলা কি অ্যাপ্লাই হবে? V1S1 = V2S2। মানটা বলো তো আমাকে, কোথায় কত মান লিখবো? V1S1 = V2S2। বলো, V ধরে নি, কত ধরি? X ধরি। V ধরে নিলাম X, তার মাত্রা কত? 1 পয়েন্ট, মানে যেটা গাঢ় দ্রবণ তার মাত্রা কত? 1.25 সমান কত বানাতে বলেছিলাম? 500 বানাতে বলেছি 500, যার মাত্রা হবে 1। এবার বলো অঙ্কটা হবে না হবে না? হবে। এই ধরনের অঙ্ক তোমরা বুঝলে কিভাবে করতে হয়, সেজন্য ক্লিয়ার? বাড়িতে বসে বসে কিন্তু করব। আমি আমার যতটা পারি বোঝানোর বুঝিয়ে দিই। বাড়িতে যদি এই অঙ্কটা তুমি একা একা দুবার ট্রাই করো, দুবার, প্রত্যেকটা অঙ্ক কিন্তু একবার করে করলে হবে না। একবার করলে 2 দিন 3 দিন বাদে আরেকবার করবে, এটা মাথায়। এবং কিছুদিন পর পর 15 দিন 20 দিন বাদে বাদে ওই একই পিডিএফ আবার খুলবে, খাতা খুলবে, খুলে প্র্যাকটিস করবে। এটা তোমার নিজের কাছে। নিজে যদি নিজেকে টাইম ম্যানেজমেন্ট করিয়ে দাও, কিভাবে বারে বারে রিভিশন দিতে হয়, তাহলে সম্ভব। আজকে করলাম, পরীক্ষার আগের দিন খুলবো, তাহলে হবে না, কোনোভাবেই হবে না। আমিও পারবো না, আমি টিচার হিসেবেও পারবো না, ছাত্ররা তো পারবেই না। নেক্সট আসি, এই অঙ্কটা আমি আর করবো না। দেখবে আগেরটা আর এটার মধ্যে কোনো পার্থক্যই নেই, সেম। আগেরটা এনওএইচ বলেছিলাম, এবারে H2SO4। ডেটা তো সেমই দেয়া আছে 5%। লাইনগুলো পড়ে দেখো তো, কোথাও গাঢ়ত্বের মান দেয়া আছে, ডেনসিটি দেয়া আছে? নেই। তাহলে পার্সেন্টেজটা কি ধরে নিয়ে অঙ্কটা স্টার্ট করব? 100 ml দ্রবণে H2SO4 আছে 5 গ্রাম। নেক্সট টার্গেট হবে নরমালিটি বের করব। তাহলে হাজারে কত? তারপরে সেই গ্রামটাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব। H2SO4 তুল্যাঙ্ক ভার আজকে বলেছি 49। 49 দিয়ে ভাগ করলে ওটা হয়ে যাবে নরমালিটি। তারপরে V1S1 V2S2 অ্যাপ্লাই করে অঙ্কটা করে দিও। এখানে লিটারটা আছে দেখে নিও, সেটা ডানে বায়ে এমএল এ যাই হোক, এটা আমি আর করবই না। পারবো না, পারবো না? 100% কনফিডেন্স আছে? শিওর সবাই? কার কার স্টিল মনে হচ্ছে আমি বাড়িতে নাও পারতে পারি, হাত তোলো। সত্যি তো কারো মনে হচ্ছে না পারবে না? ঠিক আছে, চলো ছাড়ি তাহলে। নেক্সট, এবার পড়ায় ঢুকি। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, স্টার টু দি পাওয়ার ইনফিনিটি। এটার সাহায্যে বেশ কিছু অঙ্ক করতে হবে আমাকে। অ্যাসিড বেস নিউট্রালাইজেশন, বাংলা এটাকে বলে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া। যে V1S1 V2S2 করেছি সেটাকে আরেকটু এলাবোরেটলি বলবো যে প্রশমন ব্যাপারটা কি। তোমরা টাইট্রেশন নামটা শুনেছো? যদিও টাইট্রেশন এই চ্যাপ্টারের শেষে আমরা আরেকটা স্পেশাল টাইট্রেশনের ক্লাস নেব। আজকে ঠিক অ্যাকচুয়ালি টাইট্রেশন পড়াবো না। আজকে আমরা বোঝাবো যে অ্যাসিড বেসের মধ্যে রিঅ্যাকশনটা কিভাবে হয়। ধরা যাক আমি তোমাদেরকে একটা 100 ml 1 নরমাল HCl দিলাম। অ্যাসিড না বেস? অ্যাসিড। HCl মানে তো অ্যাসিড। যদি কোনো অ্যাসিডের মাত্রা দেয়া থাকে তাহলে বুঝতে হবে এই অ্যাসিডটা মাত্রা যেহেতু জানি, আমরা এটাকে বলবো নোন অ্যাসিড, মানে জ্ঞাত মাত্রার অ্যাসিড। নোন মানে জ্ঞাত, জ্ঞাত মানে বুঝেছো? যার মাত্রা জানা আছে। এবার তোমাকে আমি করলাম কি, বললাম যে ঠিক আছে, এর সাথে আমি 100 ml একটা NaOH এর দ্রবণ দিলাম, যার মাত্রাটা আমি জানি না। এই বেসটা আমার কাছে আননোন। নোনের সাহায্যে যদি আননোন ক্ষারের মাত্রা বের করি, তাহলে এই প্রসেসটার নামই হচ্ছে টাইট্রেশন। তাহলে টাইট্রেশন মানেটা কি? যে একটা অ্যাসিড যার মাত্রা তোমার জানা, তার সাহায্যে অজ্ঞাত মাত্রার ক্ষার এর মাত্রা বের করব, এই প্রসেসটার নাম টাইট্রেশন। আর অজ্ঞাত যদি ক্ষার হয়, এই প্রসেসটাকে বলে অ্যালকালিমেট্রি, মানে অ্যাসিড নোন, ক্ষার আননোন। নোনের সাহায্যে আননোন ক্ষারের মাত্রা বের করছি,
প্রসেসের নাম অ্যালকালিমেট্রি। আর যদি উল্টোটা হতো, তার মানে এটা নোন এটা আননোন, তখন সেটাকে বলতাম অ্যাসিডিমেট্রি। বই খুলে দেখবে দুটো বাংলা টার্ম লেখা, একটা অম্লমিতি একটা ক্ষারমিতি। এর ইংলিশ টার্মটা এখানে লিখেছি, অম্লমিতি মানে এটা, ক্ষারমিতি মানে এটা। তার মানে অ্যাকচুয়ালি কঠিন কিছুই না, অজ্ঞাত অ্যাসিড তাকে বের করছো অম্লমিতি, অজ্ঞাত ক্ষার তার মাত্রা বের করছো ক্ষারমিতি। বলতো কোনটা অ্যাসিডিমেট্রি আর কোনটা অ্যালকালিমেট্রি? মেট্রি মানে মেজার করি, অ্যালকালিকে মেজার করি, অ্যালকালি মানে বেস, তো অজ্ঞাত বেস ওকে মেজার করব অ্যালকালিমেট্রি, অ্যাসিড অজ্ঞাত তাকে মেজার করব অ্যাসিডিমেট্রি। কি বোঝাতে পারলাম? অ্যাসিডিমেট্রি অ্যালকালিমেট্রি কি জিনিস? কি জিনিস? অজ্ঞাত অ্যাসিড তার মাত্রা বের করব অ্যাসিডিমেট্রি, অজ্ঞাত ক্ষার তার মাত্রা বের করব অ্যালকালিমেট্রি। আর যে পদ্ধতিতে করব সেই পদ্ধতির নাম হচ্ছে টাইট্রেশন। বুঝে গেছি? টাইট্রেশন হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা অজ্ঞাত বা জ্ঞাত, মানে অজ্ঞাতের সাহায্যে জ্ঞাত এদের মাত্রা বের করব। এবার কি করে করে সেই পদ্ধতি হচ্ছে এটা। তা আমি আজকে সরাসরি এটা না বলে তোমাদের একটু মিলি তুল্যাঙ্ক বা গ্রাম তুল্যাঙ্ক কি তার লজিকটা বলি। অ্যাটেনশন দাও। দেখবে আমি যখন কোনো অ্যাসিড বেস রিঅ্যাকশন করব, ভালো করে বুঝবে, বলো তো রিঅ্যাকশনের প্রোডাক্ট কি হবে? HCl আর NaOH বিক্রিয়া করেছি, প্রোডাক্ট কি হবে? একদম প্রোডাক্ট হবে লবণ, NaCl আর হচ্ছে জল। তোমরা লক্ষ্য করে দেখবে এই বিক্রিয়াটা অলরেডি ব্যালেন্স করাই আছে। আমি নিচে আরেকটা বিক্রিয়া লিখবো, যে বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে তোমাকে, H2SO4 আর NaOH। ডান দিকে যাই, বলো প্রোডাক্ট বলো। প্রোডাক্ট লিখবো Na2SO4 প্লাস জল, ঠিক না? তুমি দেখবে এই বিক্রিয়াটা ব্যালেন্স করা নেই, ঠিক না? কি করলে ব্যালেন্স হবে? এর সামনে যদি 2 লিখি, বা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি এর সামনে 2 লিখলাম, এর সামনে 2 লিখলাম। এবার দেখো এই বিক্রিয়াতে পরিষ্কার 1 মোল HCl 1 মোল NaOH এর সাথে বিক্রিয়া করে। এবার 1 মোল HCl এর ওজন কত? ওজন মানে আণবিক ওজন কত সবাই জানো? 1 মোল HCl এর আণবিক ওজন 36.5। তাহলে এর আণবিক ওজন 36.5। এর আণবিক ওজন কত NaOH এর? সরি 40 না। তার মানে এই বিক্রিয়া বলে HCl এর 36.5 গ্রাম NaOH এর 40 গ্রামের সাথে বিক্রিয়া করবে। বুঝেছি? এই জিনিসটা যদি আমরা জানি, তাহলে ঐকিক নিয়মে কাউকে যদি প্রশ্ন করি, আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো 5 গ্রাম NaOH এর সাথে HCl কত গ্রাম বিক্রিয়া করবে, আমরা নিশ্চয়ই ঐকিক নিয়মে পারবো করতে, যে এর 40 গ্রামের সাথে যদি এত গ্রাম করে 5 এর সাথে কত করবে। তার মানে একটা বিক্রিয়া যদি এক্সাক্ট ইকুয়েশনটা জানি, তাহলে আমি আণবিক ওজন দেখে দেখে বলতে পারবো এর এত গ্রামের সাথে বিক্রিয়া করে। কিন্তু যদি তুমি বিক্রিয়াটাই না জানো, ব্যালেন্সড ইকুয়েশনই না জানো, তাহলে কি তুমি বলতে পারবে কার কত গ্রামের সাথে বিক্রিয়া করে? এটা একটা বড় প্রবলেম। যেমন তুমি পরেরটায় আসো, পরেরটায় আমি যদি ছাত্রকে না বলতাম যে এর সামনে 2 আছে, তুমি হয়তো ভাবছো স্যার এটা না বললেও তো আমরা বের করতে পারতাম, এটা খুব নোন রিঅ্যাকশন জন্য পারতে। যদি খুব অচেনা কঠিন একটা রিঅ্যাকশন দিতাম, তুমি পৃথিবীর সব রিঅ্যাকশন জানো, তাদের মধ্যে কি প্রোডাক্ট হয়, তার ব্যালেন্সড ইকুয়েশন কি। তো যদি এর সামনে 2 লেখা না থাকতো, তুমি কি বলতে পারতে এর 1 মোল 2 মোলের সাথে বিক্রিয়া করে? এখানে 2 লেখা থাকলে তুমি বলতে পারবে হ্যাঁ এর 98 গ্রাম, NaOH এর 2 মোল মানে কত গ্রাম গো? 80 গ্রাম। তাহলে এর 98 80 এর সাথে বিক্রিয়া করে। কিন্তু ব্যালেন্সড ইকুয়েশনে 2 লেখা না থাকলে কনফিউশন হতো। তার সমাধান এখানে অন্যভাবে বলা আছে। এখানে বলা আছে কি জানো? পৃথিবীতে যখনই দুটো রিঅ্যাকশন হবে, যে কোনো দুটো বস্তু যদি বিক্রিয়া করে, তারা তাদের তুল্যাঙ্ক ভার এর অনুপাতে বিক্রিয়া করবে। ব্যালেন্সড ইকুয়েশন আমার জানার দরকার নেই, আমি আরেকবার বলি। বলেছিলাম কথাটা প্রথম চ্যাপ্টারে বলেছিলাম, আবার বলি। যে কোনো রিঅ্যাকশনে যতজনই পার্টিসিপেট করুক, প্রত্যেক কম্পোনেন্টের সাথে কোন অনুপাতে বিক্রিয়া করবে? তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করবে। অর্থাৎ এ আর এর তুল্যাঙ্ক ভার কত? দেখবে হিসেব করে 36.5। এর তুল্যাঙ্ক ভার কত? 40। তাহলে এই 36 এই 40 এর সাথে বিক্রিয়া করবে, ওর মধ্যে রিঅ্যাকশন যা হয় হোক, দেখার দরকার নেই। ঠিক উল্টো করে এখানে আসি, H2SO4 আজকে শিখেছো তোমরা তুল্যাঙ্ক ভার কত? 49। তাহলে এর তুল্যাঙ্ক ভার 49, NaOH এর তুল্যাঙ্ক ভার কত? 40। তার মানে ব্যালেন্সড ইকুয়েশন কি হবে আমার দেখার দরকার নেই, এর 49 এর 40 এর সাথে বিক্রিয়া করবে। তুমি যদি উপরেরটার অনুপাত বের করো, দেখবে 49:40 কি আসবে। তাহলে এই অনুপাতটা, এই সূত্রটার নাম আছে একটা, কি নাম? যারা প্রথম থেকে ক্লাসে ছিল তারা জানো এই সূত্রের একটা নাম আছে, এটাকে বলে তুল্যাঙ্ক অনুপাত সূত্র। কি সূত্র? তুল্যাঙ্ক অনুপাত সূত্র। তাহলে সূত্রটা আরেকবার একটু শুনতে চাই তোমাদের কাছ থেকে, বলো সূত্রটা কি?
যে কোনো পদার্থের সাথে যদি বিক্রিয়া করে তারা তাদের তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করবে। এই সূত্রটার নাম তুল্যাঙ্ক অনুপাত সূত্র। মাথায় ঢুকেছে? তাহলে অ্যাসিড বেস টাইট্রেশনে আমরা এই কনসেপ্টটা কাজে লাগাবো যে অ্যাসিডের 1 গ্রাম তুল্যাঙ্ক ক্ষারের 1 গ্রাম তুল্যাঙ্কের সাথে বিক্রিয়া করবে। রিপিট কথাটা। আরেকবার বলো। তুল্যাঙ্ক অনুপাত সূত্র। এত গুরুত্ব কেন দিচ্ছি? এটা যদি একবার মাথায় ঢোকে অঙ্ক তোমার কোনো অসুবিধা নেই। বলো। যে কোনো পদার্থে আরেকজনের সাথে বিক্রিয়া করলে তারা তাদের তুল্যাঙ্ক ভারের অনুপাতে বিক্রিয়া করবে। মাথায় থাকবে 1 গ্রাম তুল্যাঙ্ক 1 গ্রাম তুল্যাঙ্কের সাথে বিক্রিয়া করবে। চলো আরো কয়েকটা উদাহরণে আসি। দেখো এবারে ধরা যাক আমি তোমাদেরকে 100 ml 0.1 নরমাল HCl দিলাম। এবার আয়তন আর মাত্রা দেয়া থাকলে সরাসরি তুল্যাঙ্ক বের করা যায়, গ্রাম তুল্যাঙ্ক বের করা যায়। তার ফর্মুলা আজকে আরেকবার বলি। তোমরা লিখে নাও গ্রাম তুল্যাঙ্ক। বাংলা লিখতে পারো, আমি ইংরেজিতে লিখলাম গ্রাম ইকুইভ্যালেন্ট, তোমরা বাংলায় লেখো গ্রাম তুল্যাঙ্ক। এই গ্রাম তুল্যাঙ্ক বের করা শিখতে হবে সবাইকে এবং খুব তাড়াতাড়ি শিখতে হবে গ্রাম তুল্যাঙ্ক। গ্রাম তুল্যাঙ্ক বের করার ফর্মুলা আয়তন ইনটু মাত্রা বাই 1000, এটা সরাসরি গ্রাম তুল্যাঙ্ক। আরেকবার রিপিট করি, গ্রাম তুল্যাঙ্ক মানে আয়তন ইনটু মাত্রা বাই 1000, এটা মানে গ্রাম তুল্যাঙ্ক। যে কোনো দ্রবণ দেয়া থাকলে তার যদি আয়তন এবং মাত্রা দুটো জিনিস তোমার জানা দরকার। কি কি জানা দরকার? আয়তন আর মাত্রা জানা দরকার। তাহলে আয়তন ইনটু মাত্রা বাই 1000, এটাকে কি বলবো? গ্রাম তুল্যাঙ্ক। চলো বলো 5 বার বলো কথাটা। গ্রাম তুল্যাঙ্ক একবারে ফর্মুলা আয়তন ইনটু মাত্রা বাই 1000, এটা কি? গ্রাম তুল্যাঙ্ক। আবার বলো। আচ্ছা এবার ধরা যাক আমি তোমাকে বললাম ঠিক আছে 500 ml একটা দ্রবণ দিলাম। ধরো 500 ml 0.2 নরমাল একটা NaOH দিলাম। যদি একবারে বলি NaOH এর গ্রাম তুল্যাঙ্ক 500 ইনটু 0.2 বাই 1000। গ্রাম তুল্যাঙ্ক বের করার সুবিধা কি জানো? তোমায় যদি বলি আচ্ছা এই দ্রবণটা বানাতে NaOH কত গ্রাম লাগবে, তাহলে প্রথমে গ্রাম তুল্যাঙ্ক দেন গ্রাম। আমি অঙ্কটা করি। তোমরা বললে গ্রাম তুল্যাঙ্ক মানে 500 ইনটু 0.2 বাই 1000, এটা কি হয়ে গেল বলো? গ্রাম তুল্যাঙ্ক। গ্রাম তুল্যাঙ্ককে যদি গ্রাম করতে চাই তুল্যাঙ্ক ভাগ দিয়ে গুণ। তাহলে এটাকে আনু ও তুল্যাঙ্ক ভাগ সবাই শিখেছো 40, এটা সরাসরি বেরিয়ে গেল গ্রাম। তাহলে গ্রাম তুল্যাঙ্ক বললে এই পর্যন্ত, আর যদি গ্রাম বলে অ্যাডিশনাল 40 দিয়ে মাল্টিপ্লাই, 40 মানে তুল্যাঙ্ক। একই রকম ভাবে এখানে H2SO4 যদি গ্রাম বের করতে বলতাম কি করতাম? ইনটু না 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 H2SO4 এ 49, ও সরি 36, ঠিক বলেছি ঠিক বলেছি। তাহলে ব্যাপারটা বুঝলাম। এবার নেক্সট তাকাও। এটা ছিল আমার গ্রাম তুল্যাঙ্ক লিখেছি, গ্রাম তুল্যাঙ্ক। এবার বলো তো এটাকে যদি অ্যাডিশনাল 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, গ্রামকে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করি ও কি হবে? মিলিগ্রাম। গ্রামকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে? মিলিগ্রাম। তাই গ্রাম তুল্যাঙ্ককে যদি 1000 দিয়ে মাল্টিপ্লাই করো এটা হয়ে যাবে মিলি তুল্যাঙ্ক। এবার 1000 এর গুরুত্ব আছে একটা, এই 1000 কেটে যায় না। তাই আয়তন ইনটু মাত্রা, তোমরা একটু আগে দেখেছো আয়তনকে ভি বলতাম, মাত্রাকে এস বলতাম। আমরা যে ভি আর এস লিখি সেটা অ্যাকচুয়ালি মিলি তুল্যাঙ্ক লিখি। তাই তোমরা লেখো ভি ইনটু এস সমান মিলি তুল্যাঙ্ক। তাহলে তিনটে জিনিস শেখালাম। এক, মিলি তুল্যাঙ্ক কি করে বের করে, গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম। এই তিনটা আমি আরেকবার বলবো। প্রথমে মিলি তুল্যাঙ্ক করব, তারপর গ্রাম তুল্যাঙ্ক করব, তারপর গ্রাম করব। আমি আরেকটা এক্সাম্পল তুলছি, তারপর বলে দিই, পরে আমি অঙ্ক করব। আমি 500 ml একটা অক্সালিক অ্যাসিড দিলাম। এটা অক্সালিক অ্যাসিডের ফর্মুলা। 500 ml অক্সালিক অ্যাসিড দিলাম, এটা ওর ফর্মুলা, যার মাত্রা ছিল 0.2 নরমাল। পাশে একটা ডেটা দিয়ে রাখি, অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার 63, অক্সালিক অ্যাসিডের আণবিক ওজন 126। বলতো অক্সালিক অ্যাসিডের আণবিক ওজনের অর্ধেক কেন তুল্যাঙ্ক ভার লিখলাম? কারণ এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দুখানা আছে। তোমরা জানো অ্যাসিডের ক্ষেত্রে আণবিক ওজনকে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন দিয়ে ভাগ করলে তুল্যাঙ্ক ভার বের হয়। তাহলে কয়েকটা ডেটা দেয়া, এবার আমি স্পেসিফিক প্রশ্ন করব, তার অ্যানসার দেবে, বুঝে শুনে দিও। এটা হচ্ছে ওর আয়তন, এটা হচ্ছে ওর মাত্রা,
আমি প্রথম চাই এই দ্রবণটাতে অক্সালিক অ্যাসিডের মিলি তুল্যাঙ্ক কত আছে, মিলি ইকুইভ্যালেন্ট কত আছে, 500 ইনটু 0.2। বুঝে গেছি? তাহলে মিলি তুল্যাঙ্ক যখনই বলবো তুমি বলবে 500 ইনটু 0.2। এবার বললাম ঠিক আছে মিলি তুল্যাঙ্ক না, আমার চাই গ্রাম তুল্যাঙ্ক। উপায় 1000 দিয়ে ভাগ। এই সিকোয়েন্সটা বাড়িতে অ্যাটলিস্ট 10 বার প্র্যাকটিস করবে। বারে বারে বলছি, এত গুরুত্ব দেওয়ার কারণ জানো? এখান থেকে অঙ্ক থাকবেই, আর এই কনসেপ্ট না হলে তুমি কিন্তু কেমিস্ট্রিতে এই চ্যাপ্টারে কিছুই করতে পারবে না। আরেকবার রিপিট, মিলি তুল্যাঙ্ক 500 ইনটু 0.2। যেই বললাম গ্রাম তুল্যাঙ্ক বের করো, কি করবো? 1000 দিয়ে ভাগ। তাহলে 500 ইনটু 0.2 বাই 1000, এটা কি হয়ে গেল? গ্রাম তুল্যাঙ্ক। এবার যদি বলতাম ঠিক আছে তাহলে গ্রাম কত? ইনটু 63। কারণ গ্রাম তুল্যাঙ্ক বের করে ফেলেছি, তাকে তুল্যাঙ্ক ভাগ দিয়ে গুণ করবো, তুল্যাঙ্ক ভাগ তো 63। তাহলে অ্যান্সার হবে 500 ইনটু 0.2 বাই 1000 ইনটু 63। এবার মাঝখানের এত গল্প সল্প না করে যদি তোমাদেরকে একবারে বলি, অ্যাটেনশন দাও আবার। ধরো তোমাকে আমি 250 ml অক্সালিক অ্যাসিড দিচ্ছি, 0.1 নরমাল অক্সালিক অ্যাসিড। ও অ্যাসিড মানে অক্সালিক অ্যাসিড। ডেটাটা কি দেয়া দেখবে, আমরা এক লাইনে অঙ্ক করব, এক লাইনে যদি কনসেপ্ট বুঝি। 250 ml 0.1 নরমাল অক্সালিক অ্যাসিড দিয়েছি, তোমাকে বললাম এই কত গ্রাম অক্সালিক অ্যাসিড সাপ্লাই করা আছে, একবারে গ্রাম। তাহলে তুমি সিকোয়েন্স আমি যেভাবে শেখালাম, প্রথমে যেন কি করতে হয়, মিলি তুল্যাঙ্ক। কি করে বের করে মিলি তুল্যাঙ্ক? 250 ইনটু 0.1, তারপর গ্রাম তুল্যাঙ্ক বাই 1000, তারপর গ্রাম ইনটু 63। সোজা না কঠিন? তাহলে এইটার একবারে অ্যান্সার কি? একবারে ডব্লিউ অ্যান্সার করো, একবারে 250 ইনটু 0.1 বাই 1000 ইনটু 63। ব্যাপারটা মাথায় ঢুকেছে? এইভাবে মিলি তুল্যাঙ্ক দিয়ে অঙ্ক করতে হয়। এবার আমি এখানে কিছু কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম দেখাই। দেখো এমসিকিউ গুলো বাড়িতে অবশ্যই করবে। দেখো কি বলেছি, এটা মোলারিটি কনসেপ্টের একটা প্রবলেম, টাইট্রেশনের প্রবলেম, নিচে কিছু কথা আছে। এখানে বলছি নিচে অনেকগুলো অ্যাসিড আছে, তাদের মধ্যে কোনটির মোলারিটি নরমালিটির অর্ধেক নয়? নয় কিন্তু। তাকে অর্ধেকই বের করি, কার কার মোলারিটি নরমালিটির অর্ধেক। প্রথমে H2SO4 আছে, H2SO4 এর প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কত? 2। তার মানে ওর ক্ষেত্রে আণবিক ওজন আর তুল্যাঙ্ক ভারের সম্পর্ক কি হবে? ওর ক্ষেত্রে আণবিক ওজন ইকুয়ালস টু, সরি, ওর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার সমান আণবিক ওজন বাই 2 না? এন ফ্যাক্টর 2। আগের দিন তোমাদেরকে মোলারিটি নরমালিটি সম্পর্ক শিখিয়েছিলাম। চলো, ও বলছে নরমালিটি সমান মোলারিটি ইনটু এন ফ্যাক্টর, তাই কি না? আমি এখানে দেখব মোলারিটি নরমালিটির অর্ধেক হবে কিনা। হবে না? হবে না। মোলারিটি নরমালিটির অর্ধেক হবে কিনা, কারণ মোলারিটি তো নরমালিটির এন ফ্যাক্টর, এর এন ফ্যাক্টর তো 2, তার মানে মোলারিটি ডাবল হচ্ছে নরমালিটি, তাহলে তো মোলারিটি নরমালিটি অর্ধেক। তাহলে এটা অ্যানসার হচ্ছে না। আমরা 9 চাইছি, অর্ধেক হবে না। আমি আগে অর্ধেক খুঁজি, যেটা যেটা অর্ধেক হবে সেটা অ্যানসার হবে না। পরেরটা আসি, এটা আসি, এটা আমার খুব পরিচিত। বলতো কি এটা? ডি নাম্বারটা অক্সালিক অ্যাসিড। কি করে বুঝলে এটা অক্সালিক অ্যাসিড? ফর্মুলা দেখো, এটাই তো অ্যাকচুয়ালি এটা COOH COOH ডট দুটো জল, তাই না? এরও প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা? 2। এরও এন ফ্যাক্টর 2। এটারও মোলারিটির অর্ধেক হচ্ছে, ডাবল হচ্ছে নরমালিটি। কারণ নরমালিটি মোলারিটির ডাবল, মোলারিটি হচ্ছে নরমালিটির অর্ধেক। মাথায় ঢুকছে? এটাও অ্যানসার হচ্ছে না। নেক্সট চলে আসি, এটা এটা কিন্তু অ্যানসার হলো না। হ্যাঁ, এটার এন ফ্যাক্টর কত? 2। এটা আগের দিন বলেছিলাম 3 থাকলেও 3 ছিল না, এন ফ্যাক্টর 2 ছিল। কিন্তু এটা 1। এটার যদি এন ফ্যাক্টর 1 হয় তাহলে এর মোলারিটি আর নরমালিটি সেম, অর্ধেক না। অ্যানসার হবে এটা। বুঝলাম? পরের পেজে আসি। দেখো পরে কি বলছে, নিচের কোন অ্যাসিডগুলি, নিচের মধ্যে আছে কোনগুলি মুখ্য প্রমাণ দ্রবণ প্রস্তুত করা সম্ভব? এই আলোচনাটা না আমার করা হয়। আমি একটা দুটো লাইন এর সম্পর্কে বলে রাখি।
আমরা যখন সলিউশন বানাই, সলিউশন ল্যাবে দু রকমের থাকে। খাতায় লিখে নাও একটু। একটাকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন, তারই বাংলা মুখ্য প্রমাণ দ্রবণ। আরেকটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সলিউশন। যেহেতু কোশ্চেনটা আসলো, একটু আলোচনা করা দরকার। আমি আলাদা পেজে বলি ব্যাপারটা। একটা সলিউশনকে আমরা নাম দিলাম প্রাইমারি স্ট্যান্ডার্ড, আর এটাকে বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। কারা কি জিনিস এক্সাম্পল দিই। ধরা যাক অক্সালিক অ্যাসিড, নাম তোমরা শুনেছো। আমি দু তিনটে এক্সাম্পল দেব। অক্সালিক অ্যাসিড, তারপরে K2Cr2O7, কি নাম গো K2Cr2O7 এর? পটাশিয়াম ডাইক্রোমেট। আছে কিন্তু আরো অনেক, কিন্তু আমাদের যেগুলো পরিচিত পরীক্ষা আসতে পারে ওগুলোই বলি। এই দুটো সলিউশনের গুরুত্বটা কি, বেনিফিট কি? যখন বাজার থেকে এদেরকে আমরা কিনবো 100% পিওর ফর্মে পাওয়া যায়। ওজন করে যখন তুমি সলিউশন বানাবে, তুমি যতটা ওজন করবে ও পিওর ফর্মে থাকবে। এর স্ট্রেংথ তুমি যাই বানাবে, ধরো আজকে এদের একটা সলিউশন আমি 1 নরমাল বানালাম, 10 দিন 5 দিন 20 দিন ওকে রেখে দাও, ওর ডিকম্পোজ হবে না, স্ট্রেংথ চেঞ্জ হবে না। এই সলিউশন গুলোকে বলে প্রাইমারি স্ট্যান্ডার্ড। তার মানে যাদের মাত্রা কনস্ট্যান্ট থাকে, যা বার করবো আজকে সেই ফরম্যাটেই থাকবে, মান চেঞ্জ হবে না, কারণ কি এরা 100% পিওর ফর্মে পাওয়া যায় আর এদের কোনো রকম ডিকম্পোজিশন হয় না। এরাই প্রাইমারি স্ট্যান্ডার্ড। তোমাদের যা সিলেবাস আছে সেখানে মাত্র দুটো প্রাইমারি স্ট্যান্ডার্ডের কথা বলা, একটা অক্সালিক অ্যাসিড আর একটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে কেন প্রাইমারি স্ট্যান্ডার্ড বলো তো? ওজন করে যা নেব সেটা 100% পিওর, ওর মধ্যে কোনো ইম্পিউরিটি নেই। তাই যা মান বের করব ওজন করে, অ্যাকচুয়াল মান ওটাই হবে। আর রেখে দিলেও ও স্টেবল থাকবে, ডিকম্পোজ করে ওর স্ট্রেন ডিক্রিজ করবে না। অথচ বাকি যা যা আছে, বাকি যা যা মানে আমি HCl এর কথা বলতে পারি, NaOH এর কথা বলতে পারি, বা মানে এনি সল্ট, এই দুটো বাদ দিয়ে ইভেন আরেকটা খুব ফেমাস সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হচ্ছে KMnO4। এদেরকে পিওর ফর্মে পাওয়া যায়। মনে করো তুমি ওজন করে 2 গ্রাম KMnO4 নিলে, তুমি গ্যারান্টি দিয়ে বলতেই পারবে না 2 গ্রামের মধ্যে KMnO4 পুরোটাই 2 গ্রাম কিনা। হয়তো দেখা গেল 2 গ্রামের মধ্যে বালি মেশানো আছে 1 গ্রাম। তাহলে তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে 2 গ্রাম দিয়ে যা স্ট্রেংথ বের করলাম ওর এক্সাক্ট স্ট্রেংথ ওটাই হবে? এদের ক্ষেত্রে বলা যাবে না। আর KMnO4 আজকে যদি 1 নরমাল বানাও, 5 দিন পরে দেখবে নরমাল দেখি কমে কমে হয়তো 0.8 হয়ে গেছে। তার মানে এদেরকে 100% প্রাইমারি স্ট্যান্ডার্ড বলা যাবে না। প্রাইমারি তো নাই, এদেরকে বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। তাহলে সংজ্ঞা দাও তো, প্রাইমারি স্ট্যান্ডার্ড কাকে বলে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড কাকে বলে? যা বুঝলে এইটুকু থেকে, হ্যাঁ। যাদের মাত্রা অপরিবর্তিত থাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড, যাদের মাত্রা দিন চেঞ্জ হলে পরিবর্তন হয় আর 100% পিওর ফর্মে বানানো যায় তারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আমি আগের পেজে যে প্রবলেম রেখেছি, দেখি তো এখানে কি কি রাখা আছে। হ্যাঁ, উত্তর তোমাদের হয়ে যাবে এখান থেকে। প্রশ্নটা পড়ো। আমি তো উদাহরণ দিয়েই রেখেছি। একমাত্র সিলেবাসে অক্সালিক অ্যাসিড আছে, আরেকটা আছে কে K2Cr2O7। এদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ডে বানানো যায়। আরেকটা আছে বলেই রাখি, সোডিয়াম কার্বনেট Na2CO3, লিখে নাও। এটাও প্রাইমারি স্ট্যান্ডার্ড, সোডিয়াম কার্বনেট। এই তিনটে পড়ে রেখো। আর বাকি তোমাদের সামনে যাই প্রশ্ন আসবে তাদেরকে সবাইকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ডে ফেলে দিও। বলো তিনটে প্রাইমারি স্ট্যান্ডার্ড কারা কারা? অক্সালিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট আর সোডিয়াম কার্বনেট। ফর্মুলা কি সোডিয়াম কার্বনেটের? Na2CO3। এ প্রাইমারি স্ট্যান্ডার্ড, বাকি যা চোখের সামনে পাবো সব সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। পরেরটা আসি, 3 নম্বর প্রশ্ন। 100 ml M/20 কস্টিক সোডা দ্রবণ মানে NaOH এর দ্রবণ, এটা বানাতে বলছে। তাতে কি পরিমাণ লাগবে? আমি তোমাদেরকে আজকে মিলি তুল্যাঙ্ক, গ্রাম তুল্যাঙ্ক, গ্রাম বা মিলিমোল, মোল, গ্রাম তার উপায় বলে দিয়েছি। বলতো মাত্রা, আয়তন দেয়া আছে, মাত্রা দেয়া আছে আর NaOH বলা আছে, একবারে গ্রাম বের করার টেকনিক কি? আয়তন, না না তোমরা বলো, আমি কেন বারে বারে বলি? আয়তন ইনটু মাত্রা। দাঁড়াও স্টেপ বাই স্টেপ করি। আয়তন ছিল 100, মাত্রা ছিল M/20 মানে কিন্তু 1/20। মাত্রা ছিল এটা। বলতো এইটুকু গুণফল কে কি বলবো? মিলি না তুল্যাঙ্ক বলবো না, এবারে মিলি মোল বলবো। আসলে মোলারিটির জন্য মোল বলবো, নরমালিটি থাকলে তুল্যাঙ্ক বলতাম। এইটুকু হয়ে গেল মিলি মোল। এবার মিলি মোলকে মোল করবো কি করে? বাই 1000, বাই 1000, এটা হয়ে গেল মোল। মোল কে গ্রাম করব কি করে? আণবিক ওজন দিয়ে গুণ করে। অর্থাৎ আগের বার যেটা তুল্যাঙ্ক ভাগ
এবারে যেহেতু মোলারিটি আছে আণবিক ওজন, এনওজের আণবিক ওজন কত 40, এটা ইনটু 40, দেখো এক লাইনে আমাদের অঙ্ক শেষ। অথচ এই অঙ্ক যদি এই ফরম্যাটে না করতাম তোমাদের কষ্ট হতো অঙ্কটা করতে, মোলারিটি মানে কি বুঝতে হতো। অঙ্কটা কি বুঝলাম সবাই? এই অঙ্ক এফিশিয়েন্টলি সবাইকে শিখতে হবে, কিন্তু যে টেকনিকে আমি শেখালাম। দাঁড়াও অঙ্কটা বুঝবো, আমি চাই কেউ একজন বলবে। কে বলবে অঙ্কটা? দেওয়া করবে, কে বলবে? কেউ বলবে না, যে হাসলো বেশি সেই বলবে। অনুষ্কা বলো, বলো। লিখতে হবে, লিখলাম 100 ml। তারপর কেন নিলাম? এই গুণফলটার মানে কি? এটা হচ্ছে কি মিলিমোল। ভেরি গুড, সুন্দর বুঝিয়েছো, সবাই বুঝেছো? এটা গেল মিলিমোল। দেন তারপর হাজার দিয়ে ভাগ করব। কেন ভাগ করব হাজার দিয়ে? তাহলে পরে সবাই বলো, তারপরে কি হবে? মোল হবে। 1000 দিয়ে ভাগ করলে মিলিটাকে মোল হবে। দেন তারপর ওটাকে আণবিক ওজন গুণ করব। আণবিক ওজন কত এনে হয়েছে? 40। আণবিক ওজন দিয়ে গুণ করলে এটা হয়ে গেল টোটাল। এরকম অঙ্ক বাড়িতে বই খুলবে, বই খুলে খুঁজবে এরকম অঙ্ক কোথায় আছে, একা একা করবে, দেখবে খুব মজা পাবে, দেখবে সব অঙ্ক হয়ে যাচ্ছে ফাটাফাট। নেক্সট আসো। 5% KOH দ্রবণের নরমালিটি, তোমাদের পার্সেন্ট মানে আজকে শিখিয়েছি। পার্সেন্ট 100 তে আছে 5 গ্রাম। নেক্সট প্রসেস কি? হাজারে কত। তারপরে কি? মুখে মুখে হয়ে যাবে, 100 তে যদি 5 থাকে, হাজারে আছে 50 গ্রাম। যেহেতু নরমালিটি চাইছি, 50 কে ওর তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব। KOH এর আণবিক ওজন যা, তুল্যাঙ্ক ভার তাই। পটাশিয়ামের 39, সোডিয়ামের 16, হাইড্রোজেন 1, এটা প্লাস 17, 56। 50 কে 56 দিয়ে ভাগ, অ্যান্সার শেষ। এটা আর গ্রাম থাকবে না, এটা হয়ে যাবে ওর নরমালিটি। অঙ্কটা পারলাম? তার মানে পার্সেন্টেজ থাকলে নরমালিটি করা যায়, ওটাকে জাস্ট 10 দিয়ে গুণ করেছি, আণবিক তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করেছি। ওগুলো ছাড়বো। পরেরটা বলছি কি, আচ্ছা এফ দেখে ভয় পেও না। ফর্মালিটি মানে হচ্ছে ফর্মুলা ওয়েট, নরমালিটি যা মোলারিটি যা একই জিনিস, শুধু ফর্মুলা ওয়েট। পোচাপ মানে এটাকে মনে মনে মোলারিটির মতোই কনসিডার করো, এক্সট্রা কিছু না, হয়নি। 75 ml 0.75 ফর্মাল, আমি মনে মনে মোলারি ধরে নিলাম, মোলার। দ্রবণে উপস্থিত বেরিয়াম ক্লোরাইডের পরিমাণ কত বের করতে বলছি। টেকনিক কিন্তু আমি আগের পেজে যেটা করলাম, ওই যে আয়তন ইনটু মাত্রা, ওই টেকনিকই ইউজ করব, একটা জায়গায় চেঞ্জেস হবে। তুমি বেরিয়াম ক্লোরাইডের ফর্মুলা দেখে এর ফর্মুলা ওজন বের করবে। ফর্মুলা ওজন মানে এখানে যা যা দেখছো সেই ভ্যালুগুলো বসাই। চলো বেরিয়াম কটা দেখছো? একটা বেরিয়ামের ওজন কত আছে? 137। বসালাম 137 প্লাস। টেকনিক বোঝা যাচ্ছে? ক্লোরিন কটা দেখছো? দুটো, তো 71। দুটো ক্লোরিন মানে 71 প্লাস। জল দেখছো কটা? দুটো, দুটো জল মানে 18 ইনটু 2 36। এটা করে যা বেরোবে এটাকে আমরা ব্যবহার করব অঙ্কটা করার ক্ষেত্রে। এবার নেক্সট কাজ, আয়তন দেয়া, মোলারিটি দেয়া, বলো কি করব? আয়তন বলো বলো বলো, দেবাংশু বলবে না, চলো বলো, ওকে আমি সবসময় 75 ইনটু 0.75 কি বেরোলো? মিলিমোলস। দেন বাই 1000 কি বেরোলো? মোলস। ইনটু ইনটু ফর্মুলা ওয়েটটা, এটা যেটা বেরোবে সেটা গুণ করব একবারে। কঠিন অঙ্ক না সোজা অঙ্ক? হ্যাঁ, ওহো, কিছু কিছু ভুল হতে পারে। চোখ অক্সিজেন করলে 196 হবে, অক্সিজেন 16। আমিও দেখিনি, ও দেখেছে, খুঁজে খুঁজে বের করেছে ভুল কোথায় আছে। আচ্ছা এই পেজ ছাড়া যাবে? আচ্ছা এই চ্যাপ্টারের অঙ্ক তোমাদের কঠিন লাগছে না সোজা লাগছে? এই চ্যাপ্টার অঙ্ক কিন্তু সোজা না, সোজা না, আমি আগেই বলি কঠিন অঙ্ক, কিন্তু প্র্যাকটিস করে করে সোজা আসতে হবে, সোজা জায়গায় আনতে হবে নিজেকে। নেক্সট নেক্সট পড়ি, দেখো কি বলছি। একটা নাইট্রিক অ্যাসিডের দ্রবণের প্রতি লিটারে, প্রতি লিটার মানে 1 লিটার, 1 লিটার মানে কত এমএল?
1000 ml 1000 ml এ নাকি 6.3 গ্রাম অ্যাসিড আছে। তাহলে ভাবো 1000 ml এ যদি 6.3 গ্রাম অ্যাসিড থাকে তো গ্রামটাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলে তো নরমালিটি। তো পরে যদি লাগে করব। বলছে 10% NaOH দ্রবণের কত আয়তন ওই অ্যাসিডকে প্রশমিত করবে? অঙ্কটা স্টার্ট টু দি পাওয়ার ইনফিনিটি দাও। আমরা যে তোমাদের নিউট্রালাইজেশন বললাম না, প্রশমনের অঙ্ক হচ্ছে এটা। V1S1 দিয়ে করতে হবে। তার আগে অ্যাসিড দ্রবণ যেটা, আমাদের প্রথম কাজ এর নরমালিটি বের করা। তোমরা হেল্প করবে নরমালিটি বের করার ক্ষেত্রে আমাকে? না মানে কে না বলবে? ঠিক আছে, প্রশ্ন না, চলো আমাকে হেল্প করো। না বলে দেন, বললাম হেল্প করবো না। আমি জানি কে বলেছে, আমার কান খুব শার্প, আমি ধরে নিই। হ্যাঁ, কান শার্প। ও বলেন আর ওর অ্যাক্টিভিটি তো বুঝছো, মাথা নিচু করেছে, আমার দিকে তাকাচ্ছেই না। আচ্ছা, লজ্জার ব্যাপার না, তাকাও। ছাত্ররা একটু এরকম করে, আমরা বুঝেছি। হ্যালো, বলো এর নরমালিটি কি করে বেরোবে? ইনটু ইকুইভ্যালেন্ট ওয়েট কেন? 6.3 তো গ্রাম আছে, বাই এর ইকুইভ্যালেন্ট ওয়েট। আচ্ছা, আর আয়তনের কোনো গল্প নেই কেন এখানে? হাজারই তো আছে, 1000 ml এ যা হয় ওটাই তো তুল্যাঙ্ক ভার। তার মানে সরাসরি এর নরমালিটি হবে 6.3 বাই 63। এটা দ্রবণটার নরমালিটি। বলো তো 63 কেন করলাম? কারণ আণবিক ওজন যা, তুল্যাঙ্ক ভারও তাই। নাইট্রিক অ্যাসিডের ফর্মুলাতে এটা পরিষ্কার। ওর ফর্মুলাতে হাইড্রোজেন কটা দেখছো? একটাই। তো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন একটাই, তুল্যাঙ্ক ভার আণবিক ওজন একই কথা। এটা করলে কত আসবে দ্রবণটা? 0.1 লিখে রাখো। এই দ্রবণটার নরমালিটি 0.1। দ্রবণটা 0.1 নরমাল। আর দ্রবণটার আয়তন কিন্তু 1000 ml আছে, হ্যাঁ মনে রেখো। দ্রবণটা 1000 ml আছে, অ্যাসিড দ্রবণ, যার নরমালিটি আছে 0.1 নরমাল। এবার এই দ্রবণকে NaOH দিয়ে টাইট্রেট করব, কিন্তু প্রবলেম NaOH এর নরমালিটি নেই, পার্সেন্টেজ আছে। আমি তোমাদের আজকে বারে বারে শেখালাম পার্সেন্টেজ তো নরমালিটি কি করে করে। ফটাফট কেউ বলুক যে NaOH এর দ্রবণের নরমালিটি কি করে বেরোবে একবারে। 100 তে আছে 10, মনে মনে 1000 করি, 1000 এ আছে 100। এটা কিন্তু গ্রাম। দেন কি করব? বাই 40। ভেরি গুড। তাহলে একবারে করি, এটা হবে 100, 100 না 1000, 100, 100 বাই 40। এটা ওই দ্রবণের নরমালিটি। বা তোমরা খুব তাড়াতাড়ি দুটো দ্রবণের নরমালিটি বের করে দিয়েছো। এবার তাকাও, এই দ্রবণের আয়তন জানি, নরমালিটি জানি। এই দ্রবণের নরমালিটি জানি, আয়তন চাই। আয়তন V ধরবো, তারপর V1S1 V2S2 অ্যাপ্লাই করবো না নিজেরা করবে? শিওর? তাহলে অঙ্কটা আমি ছেড়ে দেবো, করে কোন অপশনের সাথে মিলে সেটা তোমাদের বাড়ি আছে। এই অঙ্কটা কিন্তু কঠিন অঙ্ক ছিল। এই অঙ্কটা যদি করে ফেলতে পারো তাহলে ভাববে ঠিকঠাক আছে। তুমি কি ইশিতা কি হিসেব শুরু করেছো? ইশিতা না তৃষিতা হিসেব শুরু করেছো? কত হচ্ছে বলো? অঙ্কটা করো, করে অ্যান্সার দাও। ও যখন মনে মনে করছে হিসেব 40 হবে। এত তাড়াতাড়ি করে দিল? হ্যাঁ তাই তো, এটা ইনটু এটা ইকুয়ালস টু V ইনটু এটা। এটা দিয়ে ভাগ করে দেবো, এটা ইনটু এটা বাই এটা, অঙ্ক যা হবে তাই আছে 40। আমি কি ঠিক মারতে পারি 40 কে? 40 কে ঠিক। পরেরটা আসি, 2 নম্বর পড়ো। 27 ডিগ্রি সি উষ্ণতায় এত গ্রাম ধাতব কার্বনেটের, ধাতব কার্বনেট মানে মেটাল তার কার্বনেট, আননোন আছে কিন্তু, অচেনা, জানি না। এর একটি সম্পৃক্ত দ্রবণকে প্রশমিত করতে এত ml N/4 H2SO4 দ্রবণের প্রয়োজন হয়। ধাতব কার্বনেটের তুল্যাঙ্ক ভার 69 হলে তার দ্রাব্যতা নির্ণয় করো। তার মানে ওই দ্রবণের মাত্রা বের করতে বলছে, ওই দ্রবণের মাত্রা বের করতে বলছে। আমি একটু কনফিউশন আছে, দ্রাব্যতা বলতে ওরা কি বোঝাতে চায়? দ্রাব্যতা মানে ওর মাত্রা, মানে আয়তনটা বের করতে বলছে, কততে কত দ্রবীভূত হয়েছে। আচ্ছা ঠিক আছে, চলো স্টার্ট করি অঙ্কটা। দেখো অ্যাসিডের কি কি দেয়া আছে বুঝিয়ে দেয়। অ্যাসিডে কি কি দেয়া আছে? আয়তনও দেয়া, মাত্রাও দেয়া। বলছে অ্যাসিডটা এত ml লেগেছে, যার মাত্রা এটা। আর কার্বনেটের এত গ্রাম, এই গ্রাম দেয়া আছে, তুল্যাঙ্ক ভার দেয়া আছে, শুধু ওর আয়তনটা কিছু বলা নেই। আয়তনটা আমরা ধরে নেব xml।
ওই আয়তনটাই ওরা চাইছে আমার ধারণা। পাশে কোনো ইউনিট দেয়নি, এটা আমার সবচেয়ে সমস্যা। এগুলো ইউনিট কি? এটা একটু সমস্যা, আমরা করি আমরা। তাহলে দেখি আমরা মেলে কিনা। চলো একটা কাজ করো। প্রথমে তোমরা এই 10.74 কে 69 কে ভাগ করো। চলো আমরা করি, অন্য পেজে করি। কত ছিল? 10.74 না 4 তাকে 69 দিয়ে ভাগ করি। করো। বলো তো 69 দিয়ে যদি গ্রামকে ভাগ করি কি বেরোবে? তুল্যাঙ্ক ভাগ না, গ্রাম তুল্যাঙ্ক। এটাকে আমরা বলবো, এটা বেরোবে গ্রাম তুল্যাঙ্ক। কত বেরোলো? কত? 0.16। শিওর? এই গ্রাম তুল্যাঙ্ক বেরোলো 0.16 গ্রাম তুল্যাঙ্ক। এবং এবারে এই গ্রাম তুল্যাঙ্ক কে প্রশমিত করতেই অ্যাসিডটা লেগেছে। এবার একটা কাজ করো, অ্যাসিডটা কত ml লেগেছিল? এত গ্রাম তুল্যাঙ্ক সলিউশনের মধ্যে কার্বনেট আছে, এত গ্রাম তুল্যাঙ্ক কার্বনেট সলিউশনের মধ্যে প্রেজেন্ট। আর অ্যাসিড বোধহয় লেগেছিল 138 ml। তার ইয়ে কত ছিল? নরমালিটি কত ছিল একবার দেখি। নরমালিটি ছিল n/4। তাহলে 138 ইনটু যদি 1/4 করি, এটা কি বেরোবে? এটা বেরোবে মিল ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট না। এটাকে 1000 দিয়ে ভাগ করলে হবে গ্রাম ইকুইভ্যালেন্ট অফ অ্যাসিড। চলো এটাও করে দেখি কত আসে। করো এটা। ক্যালকুলেটর আছে কারোর কাছে? 0.03। হ্যাঁ, গ্রাম তুল্যাঙ্ক তো বের করবো। হ্যাঁ, 0.03। 0345 এত গ্রাম তুল্যাঙ্ক। একটা জিনিস বোঝাই এবার, অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক এত, বেসের গ্রাম তুল্যাঙ্ক এত। গ্রাম তুল্যাঙ্ক কিন্তু গ্রাম তুল্যাঙ্ককে প্রশমিত করে। তার মানে এর যতটা গ্রাম তুল্যাঙ্ক, এর ততটা গ্রাম তুল্যাঙ্ককে প্রশমিত করবে। অর্থাৎ এর পুরোটা জলে দ্রবীভূত হয়নি বেসটা। বুঝতে পারলাম কথাটা কি? ওইখান থেকে ওরা বলছে কতটা দ্রবীভূত হবে। এবার এতটাই জলে দ্রবীভূত হতে হবে যদি প্রশমিত করতে হয়। তাহলে একটা কাজ করো, এর ছিল এতটা, এতটা দ্রবীভূত হয়েছে, ডিফারেন্স করো। ও ডিফারেন্স করো 0. দেখি ডেটাটা মেলে কিনা। আচ্ছা, সমস্যা কি? কোনো ইউনিট দেয়। এবার দ্রাব্যতা আমি বের করবো, তো কিভাবে বের করবো? গ্রাম তুল্যাঙ্ক ছিল এটা, এখানে একটা সমস্যা, ইউনিট না জানলে বোঝাই তো মুশকিল। অ্যাসিডটা আছে এত গ্রাম তুল্যাঙ্ক, প্রশমিত করতে গেলে বেসকেও এত গ্রাম তুল্যাঙ্কই রাখতে হবে। দাঁড়া একটু ভাবতে দাও। হ্যাঁ, 27 ডিগ্রিতে দ্রাব্যতা নির্ণয় করতে বলছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। এই 0.0345 কে 0.0345 কে 69 দিয়ে মাল্টিপ্লাই করো। ধাতব কার্বনেটে কত গ্রাম দ্রবীভূত হয়ে আছে দেখি। 2.38। তার মানে 2.38 গ্রাম কার্বনেট দ্রবীভূত হয়েছিল। কার্বনেট 2.38 গ্রাম দ্রবীভূত হয়েছিল। পাশে লিখি 2.38 গ্রাম কার্বনেট জলে ডিসলভ করেছে। নিয়েছিলাম কার্বনেট এতটা, তাহলে এতটার মধ্যে মাত্র এতটা ডিসলভ করেছে। এখন পার্সেন্টেজ চাইছে না কি চাইছে? মানে আমি যেটুকু বুঝলাম যে কার্বনেট তুমি যতই নাও, এতটা নিয়েছি, কার্বনেট মাত্র এত গ্রাম ডিসলভ হয়েছে, বাকিটা ডিসলভ হয়নি। তাহলে এইটুকু থেকে দ্রাব্যতা বলতে কি বোঝাতে চায় ওরা? এত গ্রামে এত গ্রাম দ্রবীভূত হয়েছে, একে কত, 100তে কত, এটা দ্রাব্যতা না কি? আমি শিওর না।
সেটা একবার ট্রাই করতে পারি। ইউনিট থাকলে পরিষ্কার হতো। এই ধরো তো এততে যদি এত হয় 100তে কত, দেখি তাতে অ্যান্সার মেলে কিনা। বুঝলে আমি কি বলছি? আমি দেখলাম হিসেব করে ধাতব কার্বনের মাত্র এত গ্রামের মধ্যে এত গ্রাম জলে দ্রবীভূত হয়েছে। তাহলে এততে যদি এত গ্রাম দ্রবীভূত হয় 100তে কত হয়েছে দেখো। মোটামুটি রাফলি যেটা দেখতে পাচ্ছি আমি 10 টাইমস। অ্যানসার এটা হতে পারে 22.160। একটাও উত্তর মেলে না। কিন্তু অ্যানসার কি দেয়া আছে? এটা কত নম্বর কোশ্চেন? 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন উত্তর কত দেয়া আছে? সি। সি মানে কোনটা গো? ও ক্যালকুলেশনটা একটু দেখতে হবে। হ্যাঁ দেখতে হবে, এর কাছাকাছি আসবে, মানে যদি এক্সাক্ট ক্যালকুলেশন করো এর কাছাকাছি আসা উচিত। এটি প্রসেস। তার মানে একে কত 100তে কত, তোমরা এই অঙ্কে লিখে নাও। আচ্ছা এই অঙ্কটাকে আরেকবার আমি বলবো, আরেকবার আমি বলি। দেখো কি করলাম, অ্যাসিডের ভ্যালুটা দেখলাম আমি 138 ml n/4। এখান থেকে অ্যাসিডের মিলি তুল্যাঙ্ক থেকে গ্রাম তুল্যাঙ্ক বের করলাম। কিভাবে বের করলাম দেখো, এটা ইনটু এটা বাই 1000, এটা অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক। সেটা এই পেজে দেখো কত বের করেছি অ্যাসিডের গ্রাম তুল্যাঙ্ক এত। এবার অ্যাসিড যত গ্রাম তুল্যাঙ্ক, ক্ষার তত গ্রাম তুল্যাঙ্কই লাগবে, তাহলে ক্ষারও এত গ্রাম তুল্যাঙ্ক লাগবে। এবার আমি পরের পেজে এই গ্রাম তুল্যাঙ্ককে গ্রামে কনভার্ট করলাম, সেটার জন্য কি ইউজ করলাম দেখেছো, ক্ষারের তুল্যাঙ্ক। তোমরা শিখেছো গ্রাম তুল্যাঙ্ক থেকে গ্রাম কি করে বের করে, তুল্যাঙ্ক ভাগ দিয়ে গুণ করে। তার মানে আমি দেখলাম যে ক্ষার এত গ্রাম নিলেও সেটা সবাই দ্রবীভূত হয়নি, সবাই দ্রবীভূত না হয়ে মাত্র কতটুকু দ্রবীভূত হয়েছে, এত। তাহলে এতর মধ্যে যদি এত দ্রবীভূত হয়, একে কত হয়েছে, 100তে কত হয়েছে, 100তে যা হয় সেটাই হচ্ছে 100তে যা হবে দেখবে এর কাছাকাছি আসবে অ্যান্সার। তাই এখন একটু কঠিন ছিল, সবাই কি বুঝলেন সারবঙ্গটা? এরকম ভাবে নেক্সট এটা এটা একবার কি ট্রাই করবে? কারণ সব অঙ্ক করতে গেলে কিন্তু নেক্সট আর প্রসেস করা যাবে না, অনেকগুলো আছে এখনো থিওরি। আর 10 মিনিট টাইম আছে, আমি ছাড়িয়ে দুটো অঙ্ক বাড়িতে একবার ট্রাই করবে, না হলে আবার পরের দিন দেখা যাবে। আচ্ছা এবার এই কনসেপ্টটাই আসি, এটা একটা ডিফারেন্ট টাইপের অঙ্ক, এই অঙ্কটা শেখাই। চলো অঙ্কটা পড়ো। আজকে মিলে অঙ্ক করতে করতেই যাবে, অনেক টাইপের অঙ্ক আছে। দেখো অঙ্কটা কি বলছে, আর বোধহয় ম্যাক্সিমাম 4 থেকে 5টা অঙ্ক আছে। ঠিক আছে, ল্যাবরেটরিতে একটা বোতলে লেভেল দেওয়া আছে 12 নরমাল। তার মানে ল্যাবরেটরিতে একটা অ্যাসিড হোক বেস হোক যাই হোক নেওয়া আছে, তার গাঢ়ত্ব দেওয়া আছে কত নরমাল, 12 নরমাল। এইচ এর বলা আছে 12 নরমাল। ওই দ্রবণ থেকে 20 ml 3 নরমাল HCl দ্রবণ তৈরি করব কি করে? অঙ্কটা তোমরা একা পারবে, শুধু বলবে কিভাবে করবে। V1S1 = V2S2, কারণ গাঢ় দ্রবণকে লঘু করেছি, টেকনিক বলে দিয়েছি ডাইলিউশনের ক্ষেত্রে কোন ফর্মুলা অ্যাপ্লাই করব। V কত ধরে নেব, x, তাহলে একবারে ফর্মুলা বলো, x into 12 equals to 20 into 10। অঙ্কটা হবে ছাড়লাম। প্রথমটা সোজা ছিল, পরেরটা বেশি সোজা ছিল। 100 সিসি 0.5 নরমাল HCl, 50 সিসি 0.1 নরমাল HCl, আরেকটা 150 সিসি 0.2 নরমাল HCl একত্রে মেশালে, সবগুলোকে একসাথে মেশাবো, তাহলে নরমাল নতুন যে মিশ্রণ তার মাত্রা কত? এইটাও খুব ইম্পর্টেন্ট, কনসেপ্ট অফ মিক্সিং শেখাচ্ছি। এটাকে বলে কনসেপ্ট অফ মিক্সিং। মিক্সিং এর অঙ্ক কি করে হবে, বোর্ডের দিকে তাকাও। প্রথমে বলো প্রথম অ্যাসিডটা, অ্যাসিড 1, অ্যাসিড নাম্বার 1 এর মিলি তুল্যাঙ্ক একসাথে বলো, 100 into 0.5। প্রথমটার মিলি তুল্যাঙ্ক 100 into 0.5। অ্যাসিড নাম্বার 2 মিলি তুল্যাঙ্ক 50 into 0.1। আর অ্যাসিড নাম্বার 3 এর মিলি তুল্যাঙ্ক 150 into 0.2। এবার এই তিনটাকে একসাথে মিশিয়েছি, তো সবাই যদি অ্যাসিড হয় মেশানোর পর মিলি তুল্যাঙ্ক সব যোগ হবে। নরমালিটির ফাইনাল ফর্মুলা মিক্সিং এর ক্ষেত্রে তোমরা লেখো
নর্মালিটি ইকুয়ালস টু টোটাল, উপরে বসাও টোটাল মিলি তুল্যাঙ্ক, নিচে বসাও টোটাল আয়তন। এই ফর্মুলাটা স্টার টু দি পাওয়ার ইনফিনিটি দাও, আমরা এটা মুখস্থ রাখবো। নর্মালিটি আরেকটা মিক্সিং এর ক্ষেত্রে নর্মালিটি ফর্মুলা কি শিখলাম না, টোটাল মিলি তুল্যাঙ্ক উপরে, তাকে টোটাল আয়তন দিয়ে ভাগ করব, বেরিয়ে যাবে টোটাল আয়তন নর্মালিটি। তো এর মিলি তুল্যাঙ্ক বের করা আছে, বের করা আছে, বের করা আছে, বলো তো উপরে কত লিখবো? সবগুলো যোগ, যোগ করে দিয়েছো, সবগুলো যোগ বাই আয়তন কত লিখবো বলো? টোটাল আয়তন মানে 150 মিশিয়েছি, 50 মিশিয়েছি আর 100 মিশিয়েছি, কত? 300। তাহলে টোটাল মিলি তুল্যাঙ্ক উপরে, টোটাল 300 নিচে, এটাও নর্মাল। তার মানে অ্যাসিড যতই মিক্সিং করি নিয়ম কি, প্রত্যেকে মিলি তুল্যাঙ্ক বের করো, যোগ করো, সেটা উপরে বাই টোটাল আয়তন নিচে, অঙ্কটা ছাড়া যাবে। আর এটাই যদি একটা অ্যাসিড হতো, একটা বেস হতো, তখন যোগ করলে হতো না, বিয়োগ করলে হতো। ও 85। আচ্ছা যাই হোক, অঙ্কটা আমি ছাড়লাম, পরেরটা আসো। নেক্সট পড়ো। 1 নরমাল NaOH, 2 নরমাল NaOH, এই দ্রবণ দুটিকে আয়তনের কি অনুপাতে মেশালে মিশ্রিত দ্রবণের মাত্রা হবে 1.5 নরমাল। আগের কনসেপ্টে অঙ্কটা করবো আমরা, এখানে আয়তনটা বলে দিই। তোমাকে দুটো দ্রবণ দিয়েছে, একটা 1 নরমাল, একটা 2 নরমাল, বলেছে ওদেরকে কি আয়তনের অনুপাতে মেশাতে হবে। স্টার্ট কি দিয়ে করা উচিত? ধরে নিই ও যেটা বলছে, বলো। একটাকে x y ধরে নিই, ও যা বলছে তাই করি, চলো। এটাকে ধরে নিলাম x ml মেশাবো, এটাকে ধরে নিলাম y ml মেশাবো। তাহলে চন্দ্রবলি তুমি বাকি প্রসেস বলো, দেন কি করব? মিলি কিউ বলো, মিলি ইকুইভ্যালেন্ট। প্রথমটা মিলি ইকুইভ্যালেন্ট x into 1, পরেরটা মিলি ইকুইভ্যালেন্ট y into 2, মোট মিলি ইকুইভ্যালেন্ট এই। এবার মিলি ইকুইভ্যালেন্ট থেকে নরমালিটি কি করে বের করে? মিলি ইকুইভ্যালেন্ট বাই মোট আয়তন, বলো তো বাই মোট আয়তন কত? x plus y, মোট আয়তন x plus y, এটা সমান সমান কত? 1/5। এটা তোমাকে করে করে যেহেতু অনুপাত চাইছে, তোমরা সমাধান করে x by y এর মানটা বের করবে, পারবে? ব্যাস x by y যদি করতে পারি, অঙ্ক শেষ। গুড, ছাড়ো অঙ্কটা, নেক্সট আসি। এই অঙ্কটা সেম অঙ্ক, আমি অঙ্কটা ছেড়ে দিলাম। আগের অঙ্কটা যেভাবে করেছো এটা সেম ভাবেই অঙ্কটা করো। নেক্সট আরেকটা থিওরিতে ঢুকি, এটুকু আলোচনা করবো আজকে। নাও হেডিং করো, কি বিতস্তা কি বলে? কিছু না, 10 মিনিট পরে শুরু করেছি না, 10 মিনিট টানবো কি এক্সট্রা। এই কনসেপ্ট গুলো খানিকটা ক্লাস 10 এ 9 এ করেছো। বাংলায় যদি লিখি দেখতাম মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, শুনেছো নামগুলো? ওটা কি বলে? স্ট্রং এন্ড উইক ইলেকট্রোলাইট। বলো তো তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাদেরকে বলে? যারা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়। আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখাই। অ্যাসিডের ক্ষেত্রে HCl, H2SO4, HNO3, এই অ্যাসিডগুলোকে যদি জলে দাও 100%ই বিয়োজিত হবে। তার মানে ওর 100টা নিলে 100টাই বিয়োজিত হবে। এরা সবাই সবাই স্ট্রং ইলেকট্রোলাইটের ক্যাটাগরিতে পড়বে। তাহলে অ্যাসিডের মধ্যে যে যে অ্যাসিডগুলো খুব পরিচিত অ্যাসিড, তারা সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। বেসের ক্ষেত্রেও তাই। বেসের ক্ষেত্রে NaOH নাও, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নাও, বা ওই যে ওরা বলেছে পটাশিয়াম হাইড্রোক্সাইড নাও, এরা সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র বলার মূল কারণটা কি? তীব্র বলার মূল কারণ 100% বিয়োজিত। ইভেন তোমরা পরিচিত যত লবণ তোমাদের জানা, 4-5টা লবণের নাম বলো। 4-5টা না, দুটো লবণের নাম বলো। NaCl, আরো? হ্যাঁ বলো। Na2SO4 কেউ বললো? হবে তো। NaCl, Na2SO4, KCl, অ্যালুমিনিয়াম সালফেট, এভরিথিং। যে যে লবণগুলো তোমরা জানো, কিছু কিছু লবণ যেগুলো তোমরা জানো না, আমরা শেখাবো, বাদ দিয়ে সবাই তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষণের উদাহরণ বই থেকে দেখে নিও, খাতায় লিখে নাও, এক্সাম্পল পড়তে হবে কারা কারা তীব্র। একই রকম ভাবে এমন কিছু অ্যাসিডস আছে যারা 100% বিয়োজিত হয় না, তাদের নাম বলি। তাদের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড,
তারপরে আসি ফর্মিক অ্যাসিড। মেইনলি যারা অর্গানিক অ্যাসিড আছে না, তারা মৃদু তৈরি বিশ্লেষ্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্গানিক অ্যাসিড মানে অর্গানিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, হ্যাঁ, তারপর টার্টারিক অ্যাসিড, যত অর্গানিক অ্যাসিড আছে তোমরা জানো, তেঁতুলে কি থাকে এসব জানো না, ওরা সবাই হচ্ছে মৃদু তৈরি বিশ্লেষ্য। ওরা কেন মৃদু জানো? ওরা 100% বিয়োজিত হয় না, ওদের বিয়োজনের একটা পার্সেন্টেজ থাকে, কেউ হয়তো দেখা যায় 20 হয়, কেউ 30 হয়। ওই কম্পাউন্ড গুলো সবই হচ্ছে মৃদু তৈরি বিশ্লেষ্য। অ্যাসিডের মধ্যে অর্গানিক অ্যাসিড, বেসের মধ্যে অনেক আছে। আমি একটা ফেমাস বেসের কথা বলি, এ হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। মেটাল হাইড্রোক্সাইড গুলো সব তীব্র তৈরি বিশ্লেষ্য, আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আরো আছে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আয়রন হাইড্রোক্সাইড, এরা মৃদু তৈরি বিশ্লেষ্য, কারণ এদের কারোরই ডিসোসিয়েশন 100% হবে না। পরে আমি দেখাবো ডিগ্রি অফ ডিসোসিয়েশন কনসেপ্টটা কি। আর লবণের মধ্যে দু চারটা লবণ বলি। লবণের মধ্যে সিলভারের লবণ, সিলভার ক্লোরাইড। একটা ছোট্ট লজিক বলি, তোমরা প্রেসিপিটেট নামটা শুনেছো? যে যে লবণের প্রেসিপিটেট পড়ে, আমি একটা লিখলাম EgCl, আর একটা লবণের নাম বলো তো যাদের প্রেসিপিটেট পড়ে। তোমরা ছোটবেলায় কোনো না কোনো ক্লাসে তো পড়েছো এই প্রেসিপিটেট পড়ে। একটা আমার একটা নাম যার প্রেসিপিটেট পড়ে, বেরিয়াম সালফেট। দেখেছো না, বেরিয়াম ক্লোরাইড দিলে বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে, বেরিয়াম সালফেট। তো যাদেরই অধক্ষেপ পড়বে তারা সবই হবে মৃদু তৈরি বিশ্লেষ্য, এরা সহজে বিয়োজিত হবে না। তাহলে তীব্র কারা কারা, মৃদু কারা কারা, তার একটা ক্লিয়ার পিকচার থাকা দরকার। আমি পেজটা সরাই, আরেকবার তোমরা একটু বলো কারা কারা মৃদু, কারা কারা তীব্র। একটা উদাহরণ, মোটামুটি টেন্টেটিভ আলোচনা। কারা কারা তীব্র হয় অ্যাসিডদের মধ্যে? HCl, H2SO4, নাইট্রিক অ্যাসিড, এনি ইনঅর্গানিক অ্যাসিড। বেসদের মধ্যে NaOH, KOH, এভরিথিং। এরা লবণদের মধ্যে তোমাদের যা নজরে আছে সব লবণ। মৃদু কারা কারা? অ্যাসিটিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, এরা সব মৃদু। বেসের মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এরা। আর লবণের মধ্যে কি কি দেখলাম? AgCl আর বেরিয়াম সালফেট, আরো অনেক আছে, শেষের দিকে আমরা সব বলবো আস্তে আস্তে। এবারে যারা যারা মৃদু তাদের জন্য এই টার্মটা অ্যাপ্লিকেবল। ডিগ্রি অফ ডিসোসিয়েশন অফ উইক ইলেকট্রোলাইট, টার্মটা উইক কেন বলেছি জানো? যারা তীব্র তাদের তো আর বিয়োজন মাত্রার কোনো ব্যাপার নেই, ওরা সবসময় কত পার্সেন্ট বিয়োজিত হয়? 100। বিদ্যুতের ক্ষেত্রে বিয়োজন মাত্রার গল্প আছে। কিরকম গল্প? একটা ইকুয়েশন দিয়ে বুঝো। একটা ইকুয়েশনে অ্যাসিডিক অ্যাসিড লেখো সবাই, প্যারালাল আমি HCl লিখবো, দুজনের মধ্যে কম্পারিজন করো। HCl এভাবে বিয়োজিত হয়, আর অ্যাসিটিক অ্যাসিড বিয়োজিত হয় CH3 আর H প্লাসে বিয়োজিত হয়। দেখো এদের বিয়োজন। আমি একটা জায়গায় ভুল করেছি, সেই ভুলটা হ্যাঁ, এই যে CH3 আর H প্লাস, ও এইভাবে বিয়োজিত হয়। ও এই হাইড্রোজেনটাকে ত্যাগ করে, বাকি কোনো কিছু বিয়োজিত হয় না, এভাবে বিয়োজিত হয়। তোমরা বিয়োজন দুটোর মাঝখানে একটা চিহ্ন দেখো, HCl এর বিয়োজন একটা অ্যারো দিয়েছি, অ্যাসিটিক অ্যাসিডের বিয়োজন দুদিকে দুটো অ্যারো দিয়েছি। এর মানেটা বুঝতে হবে। HCl যেহেতু 100% বিয়োজিত হয়, তাই তুমি জলীয় দ্রবণে দিলে HCl আর অবিয়োজিত একটুও থাকবে না, ও 100% বিয়োজিত হয়ে H প্লাস আর Cl মাইনাস তৈরি করবে। তাই বিক্রিয়াটা সবসময় একমুখী হবে, তাই চিহ্ন দিয়েছি একটা অ্যারো। বোঝা গেছে? তাহলে যারা যারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য তাদের বিয়োজন যখন লিখবো, তার মাঝখানে সব সময় অ্যারো কটা কোন দিকে হবে? একদিকে। এরা উভমুখী হবে না, একমুখী হবে। বোঝা গেল? আর অ্যাসিটিক অ্যাসিডের ক্ষেত্রে গল্পটা কি? এ কখনোই 100% বিয়োজিত হবে না। ফলে জলীয় দ্রবণে ওর খানিকটা অংশ থাকবে বিয়োজিত অংশ, খানিকটা অংশ থাকবে অবিয়োজিত। ফলে বিয়োজিত অবিয়োজিত দুজনেই যদি একসাথে থাকে, বিক্রিয়াটা একমুখী না, বিক্রিয়াটা উপমুখী। এবং এই বিক্রিয়াটাকে এইভাবেই তোমাকে বোঝাতে হবে। তাহলে অ্যারো কখন সিঙ্গেল অ্যারো আর কখন দুদিকে অ্যারো, সেটা কি দেখে বুঝবো বলো তো? যদি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হয় একদিকে অ্যারো, আর যদি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হয় দুদিকে অ্যারো। বুঝলাম? বলো আরেকবার বলো, কখন একটা অ্যারো কখন দুটো অ্যারো? তীব্র হলে একটা অ্যারো, মৃদু হলে দুটো অ্যারো। কেন দুটো অ্যারো? কারণ বিক্রিয়াটা উভমুখী হবে, দুদিকেই যাবে, বিয়োজিত অবিয়োজিত দুটো অংশই থাকবে। এবার ধরা যাক একে ইনিশিয়ালি নিলাম সিমন, এরা ছিল না, এরা ছিল না। তোমরা যারা সাম্যাবস্থা, কেমিক্যাল সাম্যাবস্থা পড়েছো তারা জানো এর বিয়োজন মাত্রাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করতাম মনে পড়ে? বিয়োজন মাত্রাকে আমরা আলফা দিয়ে রিপ্রেজেন্ট করতাম। আমরা ধরে নিলাম এর গাঢ়ত্ব যদি ইনিশিয়ালি সি থাকে, আমি ওর আলফা পার্সেন্ট বিয়োজিত করেছি,
এবার যখন এই বিক্রিয়া সাম্যাবস্থায় আসবে, ইকুইলিব্রিয়ামে যখন পৌঁছবে, মনে মনে ভাবো সি এর আলফা পরিমাণ বিয়োজিত হলো, তাহলে এ অবশিষ্ট থাকবে কত? এ অবশিষ্ট থাকবে সি মাইনাস সি আলফা। কারণ সি প্রথমে ছিল, তার আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে, সি আলফা বিয়োজিত হয়েছে, অবশিষ্ট সি মাইনাস সি আলফা। বলতে পারো এটা কত, এটা কত তৈরি করবে? সি আলফা সি আলফা। এগুলোর আলোচনা আমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে পড়িয়ে ফেলেছি। আয়নিক ইকুইলিব্রিয়াম এই কারণে আমরা পরে শুরু করলাম, কেমিক্যালে শিখে নিচ্ছি এগুলো, তারপরে শুরু করলাম। এখন কাউকে হয়তো বললাম অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব 0.1 নরমাল দেয়া, তার আলফা 20% দেয়া আছে, অঙ্ক করার সময় এই দুটো ডেকেরা সাপ্লাই করব। আমি অঙ্ক দেখাবো আজকে, আরেকবার রিপিট করি। অ্যাসিটিক অ্যাসিডের গাঢ়ত্ব কত দিলাম? 0.1 নরমাল। তার বিয়োজন মাত্রা কত দিলাম? 20। এবার যদি তোমায় বলি তাহলে ইকুইলিব্রিয়ামে H+ আয়নের গাঢ়ত্ব বের করে দেখাও, পারবো না করতে? C ইনটু আলফা। C মানে 0.1, আলফা মানে 20%। আমি করে দিচ্ছি, H+ এর গাঢ়ত্ব সমান সমান C ইনটু আলফা। C মানে 0.1 আর আলফা মানে কত বলেছি? 20%। কিন্তু তার মানে এটা অ্যাকচুয়ালি লিখতে হবে 20/100। এইভাবে ছোট ছোট অঙ্ক করতে হয় পার্সেন্টেজ দিয়ে, পারা উচিত। এবার যদি কাউকে বলতে হচ্ছে অ্যাসিটেট আয়নের মাত্রা কত? সেম, সি আলফা। অ্যাসিটিক অ্যাসিডের কত? সি মাইনাস সি আলফা। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে বিয়োজন মাত্রা দিয়ে কিভাবে অঙ্ক করায় পারবো করতে? আমি এক দুটো অঙ্ক দেখাই, তারপরে এর ব্যাপারে ইকুয়েশন আছে। আচ্ছা, তার আগে আরো দু চারটা জিনিস বলা দরকার আছে এখান থেকে। টাইম হবে? হবে। বলতো এই বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় থাকে, তার সাম্য ধ্রুবক হয় না? সাম্য ধ্রুবক কে কে এ বললাম। এ বলার মূল কারণ হচ্ছে অ্যাসিড। এখানে কিন্তু কেসি কেপি ব্যবহার করলাম না, যেহেতু অ্যাসিড তাই কে এ বললাম। বলতো সাম্য ধ্রুবক বের করার ফর্মুলা কি হয়? প্রোডাক্টের গাঢ়ত্ব বাই বিক্রিয়কের গাঢ়ত্ব। চলো বলো মুখে মুখে ফর্মুলা। কনসেন্ট্রেশন অফ CH3COO minus concentration of H plus by concentration of CH3COOH। কথাই হচ্ছে, এবার যদি তোমাদেরকে বলতাম চলো ফর্মুলাতে মানগুলো বসাই, আমরা বসাতেই পারি। এর মান কত দেখো? C alpha into অ্যাসিটেটের মান C alpha by অ্যাসিটিক অ্যাসিড C into 1 minus alpha। C C কেটে যায়, এখান থেকে লেখা যায় C alpha square by 1 minus alpha। এটা হচ্ছে ওর বিয়োজন ধ্রুবক বের করার ফর্মুলা। পরীক্ষা যদি কে বের করতে বলে, এই ফর্মুলা দিয়ে আমরা কে বের করতে পারি। একটু দেখে নাও বুঝলাম কিনা দেখো। বুঝলাম সবাই? মৃদু অ্যাসিডদের ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। লিখে নাও, বিয়োজন ধ্রুবক। এটাই সমধ্রুবক, এটাই বিয়োজন ধ্রুবক। পাশে লিখে নিই কথাটা। এই জিনিসটাকে বলে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এ বাংলা কি বললাম? বিয়োজন ধ্রুবক। আচ্ছা, এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? নেই। এটাই যদি পলিবেসিক অ্যাসিড হতো। পলিবেসিক অ্যাসিড মানেটা বোঝাই, ধরো আমার কাছে H2S আছে। আগের বার আর এবারে পার্থক্য একটাই, আগের বার H+ কটা ছিল? একটাই না, এখানে কটা আছে? দুটো। ওর বিয়োজন দুবার হবে। কিভাবে হবে দেখো। প্রথমবার একটা H+ দিল, HS মাইনাস করলো, আবার এই HS মাইনাসটাও বিয়োজিত হয় হয়ে H+ আর S2 মাইনাস তৈরি করে। এদের ক্ষেত্রে এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক Ka1। বলো ফর্মুলা। concentration of H plus concentration of HS minus by concentration of H plus। ক্লিয়ার? এই বিক্রিয়ার ক্ষেত্রে Ka2 সমান ফর্মুলা বলো। concentration of H plus concentration of S2 minus by concentration of HS minus। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমি যদি এখান থেকে Ka1 আর Ka2 কে গুণ করি, ভাবো এই ডান দিক যদি গুণ করি, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা বানাবো। ডান দিক গুণ করলে কোনটা কোনটা কাটাকাটি যায়? HS মাইনাস কাটাকাটি যায়, কাটাকাটি গিয়ে ফাইনালি কি পাই বলো? H plus এর স্কয়ার, দেন S2 মাইনাস, দেন H2S, তাই না? তোমরা লক্ষ্য করে দেখবে এটার ক্ষেত্রে যেটা পেতে পারি আমি,
আমি এই ডিসোসিয়েশন দুটোকে যদি একসাথে লিখতাম যে দুবারই একসাথে ডিসোসিয়েট করতো, তাহলে এর জন্য যেটা কে এ লিখতাম সেটা লিখতাম H plus a square S2 minus by concentration of H2S, সেটাই এটা না? তার মানে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দিয়ে কিভাবে অঙ্ক আসবে আমি তোমাদেরকে বলি। তুমি ফর্মুলাটা লেখো সবাই। পলি অ্যাসিড যদি হয়, পলিবেসিক অ্যাসিড, তাদের ক্ষেত্রে বলছি লিখে নাও ফর্মুলাটা, এখান থেকে অঙ্ক দেয়। ছাড়বো এটা? কিরকম অঙ্ক দেয়? ওটা জিজ্ঞেস করবে যে অ্যাসিডটা আলাদা আলাদা যে দুটো ধাপে বিয়োজিত হয়েছে, Ka1 এর মান দেয়া থাকবে, Ka2 এর মান দেয়া থাকবে, ওরা Ka তার মান বের করতে পারবে। তার মানে বিয়োজন যে দুটো আলাদা আলাদা ধাপে হয়েছে তাদের সাম্যধ্রুবকের মান দেয়া থাকবে, এটার মান বের করতে পারবে। তোমরা লক্ষ্য করেছো কি করে বের করা যায়? K1 K2 কে যদি গুণ করি তাহলেই এই সাম্যধ্রুবকের মান পাওয়া যায়। এবার যদি অ্যাসিডটা এরকম হতো, ধরা যাক আমার কাছে একটা অ্যাসিড আছে H3PO4, লক্ষ্য করো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন কটা আছে? তার মানে এই তিনটে হাইড্রোজেন আলাদা আলাদা ভাবে তিনবার ডিসোসিয়েট করবে, অর্থাৎ এর Ka1 Ka2 Ka3 এর তিনটে মান থাকবে। আর আমরা যদি ফাইনাল এর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মান বের করতে চাই, তাহলে ফর্মুলা কি লিখবো? এটা ইকুয়ালস টু এটা ইনটু এটা ইনটু এটা। ধরা যাক পরীক্ষায় দেয়া থাকে এর মানটা 10 টু দি পাওয়ার -5, এর মানটা -7, এর মানটা -12, তখন হয়তো বলবে চলো এর মানটা বের করে দেখাও। কি করে বের করব? এটা ইনটু এটা। কথা ঠিক আছে? যদিও এর অ্যাডভান্স অনেক কনসেপ্ট আছে যেগুলোর মান খুব কম, সেগুলোকে নেগলেক্ট করা যায়, আমি আপাতত এদিকে ঢুকছি না। সহজ সহজ প্রশ্ন আসবে, আমরা এই তিনটেকে গুণ করলে এই মানটা পাবো। আজকের আলোচনা আমরা এই পর্যন্ত স্টপ রাখলাম। এই পর্যন্তই পিডিএফটা পাঠাবো। আগে সব পিডিএফ পেন্ডিং আছে না পাঠিয়ে দিয়েছি? ক্লাস ওয়ার্কগুলো সবই পাঠানো হয়ে গেছে। তাহলে বাড়িতে বসে বসে হোমওয়ার্কগুলো করে ফেলো। আজকে কিন্তু অনেকগুলো অঙ্ক আছে, অঙ্কগুলো অবশ্যই করবে।